আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবরার শাহরিয়ার, পড়াশোনা করছি বুয়েট ট্রিপল ই ডিপার্টমেন্টে। আজকে আমরা বিগ ব্যাং এক্সাম কেয়ারের প্রি মেডিকেল মডেল টেস্ট 2026-এর ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট এক্সামের সলিউশন শিট নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমাদের প্রথম কোয়েশ্চেন হলো, নিচের কোনটিতে পদার্থবিদ্যালব্ধ জ্ঞান চিকিৎসাবিদ্যায় প্রয়োগ করা হয় না? অর্থাৎ জ্ঞানটা আমি পদার্থবিদ্যা যে ফর্মুলা বা সূত্র বা ল এগুলো ইউজ করে পেয়েছি এবং সেটা চিকিৎসাবিদ্যায় প্রয়োগ করা হয় না। আমি যদি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আছে নাম্বারটা আমি বাদ দিলাম, ওটাই তো অ্যান্সার। আমি যদি এক্স রের কথা বলি, এক্স রে কিন্তু একটা এমিশন, রাইট? অ্যান্ড এটা হচ্ছে ফিজিক্সের নলেজ, রাইট? অ্যান্ড এটা ইউজ করে কিন্তু আমরা চিকিৎসাবিদ্যায় কী করি? আমরা চিকিৎসাবিদ্যায় বিভিন্ন হাড়ের ফ্র্যাকচার এগুলো নির্ণয়ের জন্য ইউজ করি, বা যে কোনো রোগ নির্ণয় বা ডায়াগনোসিস আমরা কিন্তু এক্স রে ইউজ করি। সো এটা কিন্তু অ্যান্সার হবে না, বিকজ এটা পদার্থবিদ্যালব্ধ জ্ঞান হলেও এটা কিন্তু চিকিৎসাবিদ্যায় প্রয়োগ করা হয়, এখানে হয় না বলা হয়েছে। ম্যাগনেটিক ইমেজ রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বলতে এমআরআই বোঝানো হয়। আমরা যে এমআরআই স্ক্যান বুঝাই, এমআরআই স্ক্যানও কিন্তু বিভিন্ন ডায়াগনোসিস পারপাসে আমাদের মেডিকেল সায়েন্সে ইউজ করা হয়। সো এটাও কিন্তু অ্যান্সার হবে না, যদিও এটা ফিজিক্সের নলেজ। এটা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, যে ম্যাগনেটিক রেজোনেন্স, এটা দেখে বুঝতে পারছো এটা ফিজিক্সের নলেজ, বাট এটা কিন্তু চিকিৎসাবিদ্যায় প্রয়োগ করা হয়, তাই এটা অ্যান্সার হবে না। আলট্রাসাউন্ড, আলট্রাসাউন্ড দেখে তুমি বুঝতে পারতো এটা ফিজিক্সের নলেজ, বাট এগেন এটা কিন্তু তোমার চিকিৎসাবিদ্যায় প্রয়োগ করা হয়, এটাও কিন্তু অ্যান্সার হবে না। সো সেমভাবে এক্স রে, এমআরআই, আলট্রাসাউন্ড, ইভেন ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, এগুলো কিন্তু তোমার চিকিৎসাবিদ্যায় প্রয়োগ করা হয়। জাস্ট বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হাতের ছাপ দিয়ে যে আমরা অ্যাটেন্ডেন্সটা দেই, বা আমাদের চোখের যে আমাদের চোখের চোখ স্ক্যান করতে পারে, বা আমাদের হাতের আঙুলের ছাপ হতে পারে, যে কোনোটা হতে পারে, ওটা কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের মধ্যে পড়ে, বাট এটা কিন্তু চিকিৎসাবিদ্যায় কোনো কিছু প্রয়োগ করা হয় না। সো এটার অ্যান্সার হচ্ছে এ। এখন আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে বলা হয়েছে লেজারের পূর্ণরূপ কি? এটা কাইন্ড অফ মনে রাখার বিষয়, সো এটাতে অত বেশি ডিটেলস আমি যাব না। লেজারের পূর্ণরূপ হচ্ছে, আচ্ছা আমি অ্যান্সারটা দাগায় দিই, বুঝছো? এটা অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, লেজারের পূর্ণরূপ কি? লেজারের পূর্ণরূপ হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই সিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। আচ্ছা, এন্ড এটা বাংলা অর্থ এখানে লেখা আছে যে বিকিরণে উদ্দীপিত নিঃসরণে আলোক বিবর্ধন। সো ওটা তো বাংলা অর্থ আসলে লাগবে না, আসলে এটাই আসতে পারে যে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই সিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। জাস্ট ইট। তো এখানে আর অত এক্সপ্লেন করার কিছু নাই, এটা মনে রাখার বিষয়। 3 নম্বরে বলা হয়েছে কোনটি এসআই একক নয়? কেজি কিন্তু ভরের এসআই একক। আচ্ছা, মিটার কিন্তু দৈর্ঘ্যের এসআই একক, ক্যালভিন কিন্তু তাপমাত্রার এসআই একক, অ্যাবসলিউট টেম্পারেচার। কিন্তু লিটার কিন্তু আয়তনের এসআই একক না। আয়তনের এসআই একক কি? আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। সো এটার অ্যান্সারটা হবে লিটার। এখানে অনেক কিছুর, অনেক রাশির এসআই একক বলা হয়েছে। দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, ভরের কিলোগ্রাম বা কেজি, সময়ের সেকেন্ড, তাপমাত্রার ক্যালভিন, বিদ্যুৎ প্রবাহ মাত্রার অ্যাম্পিয়ার, এটা এসআই একক, এবং মৌলিক একক অ্যাকচুয়ালি 7টা। কোন দ্বিমাত্রিক হলে রেডিয়ান বলে, অ্যান্ড ত্রিমাত্রিক হলে স্টেরেডিয়ান বলে। এসআর দিয়ে প্রকাশ করে, ওটা আরএডি দিয়ে প্রকাশ করে। তারপর দীপন মাত্রা তো এটা ইন্টেন্সিটি বোঝায় অ্যাকচুয়ালি, এটা ক্যান্ডেলা দিয়ে বোঝায়, সিডি। আর লাস্টে আছে হচ্ছে পদার্থের পরিমাণ, এটা তো আমরা কেমিস্ট্রিতে পড়ছি সবাই, মোল দিয়ে বোঝায়। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে আরেকটা কথা লেখা আছে, সেটা হচ্ছে লিটার হলো মেট্রিক পদ্ধতিতে আয়তনের একক। সো আমরা যে লিটার এটিএম এককে ক্যালকুলেশনগুলো করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা লিটার ইউজ করি। সো লিটার কিন্তু এসআই একক না, বাট তোমাকে যদি জিজ্ঞাসা করা হতো নিচের কোনটি মেট্রিক পদ্ধতিতে আয়তনের একক, সেক্ষেত্রে আমরা বলতে হতো লিটার। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, 1 আলোকবর্ষ সমান কত? আচ্ছা, 1 আলোকবর্ষ সমান হচ্ছে বেসিক্যালি 1 আলোকবর্ষ মানে কি? আলো 1 বছরে, আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে। আলো 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? 3 × 10⁸। আলো 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার দ্রুত অতিক্রম করে। তো সে যদি 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার দ্রুত অতিক্রম করে, তাহলে সে 1 বছরে কত দ্রুত অতিক্রম করতে পারে? ওই 1 বছরে যত সেকেন্ড ওটা গুণ দিলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো, বাট তুমি যেহেতু পরীক্ষা ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, তোমার কিন্তু এটা মনে রাখতে হবে যে 1 লাইট ইয়ার ইকুয়ালস টু 9.461 বা 9.4 অ্যাটলিস্ট, এটা মনে রাখতে হবে, ইন্টু 10⁻15 মিটার। 10⁻15 মিটার মানে কি? 10⁻12, 1000 দিয়ে ভাগ করলে 10⁻12 কিলোমিটার। সো আমার অ্যান্সারটা হচ্ছে, তুমি কিন্তু সি দাগাই দিলে হবে না, এখানে কিলোমিটার দেওয়া আছে। সো অ্যান্সারটা হচ্ছে ডি। আচ্ছা,
5 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখানে আরেকটা কিছু, এখানে 1 পারসেক নিয়ে কথা বলা হয়েছে। এটাও কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল মানে তোমার অ্যাস্ট্রোনমিতে এই ইউনিটগুলো ইউজ করা হয়, লাইট ইয়ার্স। 1 পারসেক বলতে আমরা হচ্ছে 3.62 লাইট ইয়ার্স বোঝাই। এগুলো কিন্তু এই কোয়েশনে যদিও লাইট ইয়ার্স নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু তোমার পারসেক নিয়ে জিজ্ঞাসা করতে পারতো। 1 পারসেক মানে কি? 1 পারসেক মানে হচ্ছে 3.262 লাইট ইয়ার্স। সেটা সমান কত মিটার? সেটা সমান, এটা মিটার। অথবা তুমি অন্যভাবে যেটা বলতে পারো যে 1 লাইট ইয়ার সমান কত? 9 পয়েন্ট কত লিখলাম? 4, রাইট? সেই 9.4 × 10⁻15 মিটার। তো সেটা দিয়ে যদি তুমি 3.262 গুণ করে দাও, তাহলে তুমি এটা অ্যান্সার পাবা। বা তোমার এগুলো মনে রাখতে হবে, বিকজ তুমি ক্যালকুলেটর পাবা না পরীক্ষায়। সো 1 পারসেক মানে কি, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি, 1 লাইট ইয়ার মানে কি, সবগুলো কিন্তু দূরত্বের একক, ভ্যালোসিটির একক না, দূরত্বের একক। মিটার, লাইট ইয়ার, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, পারসেক, এগুলো তোমার মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে যে কোনটাই। 5 নম্বর প্রশ্ন, হেনরি বেকেরেল নিচের কোনটা আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তার একক কিন্তু আমরা জানি বেকেরেল, রাইট? ডিকে পার সেকেন্ড বা বেকেরেল। সো আমরা এখান থেকে অ্যান্সার করতে পারি যে আসলে হেনরি বেকেরেল নিচের কোনটা আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা। আচ্ছা, এটা মনে রাখার জিনিস। এখানে বেশ কিছু কোন বিজ্ঞানী কী কী আবিষ্কার করেছেন এরকম একটা চার্ট দেওয়া হয়েছে, তোমরা এটা মনে রাখতে পারো চাইলে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে, যেমন রাদারফোর্ডের এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে, এটা বেশ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে টলেমি, তারপরে হচ্ছে হেনরি বেকেরেলদের রাশলই, আল-খোয়ারিজমি, অ্যালজেব্রা, হেনরিক হার্জ, এটা হচ্ছে পরীক্ষাগারে তড়িৎ চৌম্বক তরঙ্গ উৎপাদনে প্রথম সক্ষম হন। তো এই ধরনের জিনিসগুলো মেনলি মনে রাখতে হবে তোমাদের, যে কোনোটাই পরীক্ষায় আসতে পারে। তবে ইসাক স্যারের বইয়ে যা যা আছে, কে কোনটা বিষয় করেছেন, সেখান থেকেই মূলত পরীক্ষায় আসবে, এর বাইরে তো আসবে না ফিজিক্সে। সো ওখানে যেটা আছে মোটামুটি ওটাই আনসার। নাট স্ক্রু নীতির উপর ভিত্তি করে তৈরি করা যন্ত্রে দেখা যায় কোন ত্রুটি? নাট স্ক্রু মানে কি? আমার কাছে একটা স্ক্রু আছে, আমার কাছে একটা নাট আছে। নাট মানে হচ্ছে তোমার একটা লোহার ওয়াশারের মতো, যেটার মাঝখানে ছিদ্র আছে, অ্যান্ড ওখানের ভিতরে হচ্ছে তোমার দাগ কাটা আছে, যাতে আমি কি করতে পারি? স্ক্রু টাইট করতে পারি। সো যেমন আমরা স্ক্রু গজ দেখেছি পরীক্ষা, আমরা কলেজে কিন্তু প্র্যাকটিক্যালে যে ল্যাবে যে ল্যাব ক্লাসগুলো করেছি, সেখানে কিন্তু আমরা স্ক্রু গজ ইউজ করেছি, স্ক্রু গজ ইউজ করে ডায়ামিটার মেজার করেছি। তো স্ক্রু গজে কিন্তু একটা স্ক্রু থাকে যেটাকে উপরে নিচে ঘোরানো যায়, আর একটা হচ্ছে ছিদ্র থাকে যেটার মধ্যে দিয়ে স্ক্রুটা ওঠানামা করে। তো ছিদ্রটাকে এখানে তোমার নাট, অ্যান্ড ওখানে স্ক্রু বলা হচ্ছে। এখন এই যে স্ক্রু গজ, তো বেসিক্যালি কোয়েশ্চেনটা হচ্ছে স্ক্রু গজ, নাট স্ক্রু বলতে এখানে স্ক্রু গজ বোঝাচ্ছে। তবে স্পাইরোমিটারও হইতে পারে, এরকম অনেক ধরনের তোমার যন্ত্র আছে যেখানে কিন্তু নাট স্ক্রু নীতির উপর ভিত্তি করে যন্ত্র তৈরি করা হয়। তো আমরা স্পেসিফিক কেস স্ক্রু গজের কথা চিন্তা করি। তো স্ক্রু গজের ক্ষেত্রে কোন ধরনের ত্রুটি দেখা যায়? এখানে কিন্তু শূন্য ত্রুটি, লেভেল ত্রুটি কিন্তু তোমার অনেক যন্ত্রে দেখা যায়, শুধুমাত্র নাট স্ক্রু নীতির উপর ভিত্তি করে তৈরি যন্ত্রে দেখা যায় এমন না। লম্বন ত্রুটিও কিন্তু মোটামুটি সেম। পিছর ত্রুটি যে বিষয়টা অন্যদিকে, এটা কিন্তু শুধুমাত্র নাট স্ক্রু নীতির উপর ভিত্তি করে যে যন্ত্রগুলো তৈরি করা হয় শুধুমাত্র সেখানে দেখা যায়। সেখানে আনসারটা হবে পিছর ত্রুটি। পিছর ত্রুটি মানে কি? ধরো এটা আমার একটি স্ক্রু, আর এটা হচ্ছে আমার সে নাট। আমি এটাকে ক্লকওয়াইজ দিকে সম্পূর্ণ একবার ঘোরালাম। এটা সামনের দিকে ঢুকলো না, ভিতরে ঢুকলো, অল্প কিছু দূরত্ব অতিক্রম করলো। আবার একে আমি অ্যান্টি ক্লকওয়াইজ দিকে সম্পূর্ণ একবার ঘোরাইলাম, তাহলে সে কিছুটা বের হয়ে আসলো না, অল্প কিছু দূরত্ব সে বাইরে অতিক্রম করলো। সো তাকে যখন আমি ক্লকওয়াইজ দিকে ঘোরালাম, সে ভিতরে যতটুকু ঢুকেছে, তাকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরাই, সে যদি বাইরে ঠিক ততটুকুই বের হয়, তাহলে তার কোনো পিছর ত্রুটি নাই। কিন্তু বাস্তব জীবনে আমরা সেটা দেখতে পাই না, কারণ একটা যন্ত্র অনেকবার ইউজ করার কারণে ছিদ্রটা বড় ছোটো হতে পারে, সময়ের সাথে ক্ষয়ে যেতে পারে। তো আমরা ক্লকওয়াইজ দিকে সম্পূর্ণ একবার ঘোরালে যতটুকু ঢুকে, উল্টো দিকে সম্পূর্ণ একবার ঘোরালে ততটুকু বের হয় না। এটাকে আমরা বলি পিছর ত্রুটি। এই ত্রুটি আমরা পরীক্ষাগারে কেমনে অ্যাভয়েড করার উপায় হচ্ছে স্ক্রুকে শুধুমাত্র যে কোনো একদিকে ঘোরানো। ঠিক আছে, আমরা স্ক্রুকে শুধুমাত্র হয় ক্লকওয়াইজ দিকে ঘোরাবো শুধু, না হয় অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘোরাবো শুধু। একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ এটা কখনো করবো না। একটা সিঙ্গেল মেজারমেন্টে স্ক্রুটা যে কোনো একদিকে ঘুরবে, তাইলে আমাদের এই পিছর ত্রুটিটা কাউন্ট হবে না। আচ্ছা, আমরা এরপরে যাই। 7 নাম্বার, একটি দ্বন্দ্বের পরিমাপকৃত দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং এর প্রকৃত মান 10.4 সেন্টিমিটার হলে পরিমাপের শতকরা ত্রুটি কত? প্রকৃত মান অ্যাবসলিউট ভ্যালু 10.4, মেজার্ড ভ্যালু 10 সেন্টিমিটার, তাহলে অ্যাবসলিউট এরর কত? অ্যাবসলিউট এরর del L ইকুয়ালস টু অ্যাবসলিউট ভ্যালু সাবট্রাক্টেড, কাকে সাবট্রাক্ট করব?
মেজার্ড ভ্যালুকে, অ্যাবসলিউট ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। সো 10.4 মাইনাস 10, আমার কত আসে? 0.4। এটা হচ্ছে আমার অ্যাবসলিউট এরর। এটা কি আমার? এটা হচ্ছে আমার অ্যাবসলিউট এরর। তোমাকে কিন্তু পরীক্ষার কোয়েশ্চেনে অ্যাবসলিউট এররও চাইতে পারে, শুধুমাত্র পার্সেন্টেজ এরর চাইবে এমন কিন্তু কোনো কথা নাই। অ্যাবসলিউট এরর চাইতে পারে, তোমার মাল্টিপ্লিকেটিভ এরর বা যেটাকে আমরা প্রপোর্শনাল এরর বা আনুপাতিক ত্রুটি বলি সেটাও কিন্তু চাইতে পারে। সেটা তোমার মাথায় রাখতে হবে। এটা হচ্ছে অ্যাবসলিউট এরর অথবা পরম ত্রুটি। আচ্ছা, অ্যাবসলিউট এররকে অ্যাবসলিউট ভ্যালু বা প্রকৃত মান দিয়ে ভাগ করলে আমরা কি পাই? অ্যাবসলিউট এররকে প্রকৃত মান দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে আনুপাতিক ত্রুটি। সো উপরে এটা হচ্ছে আমার অ্যাবসলিউট এরর, ভাগ দিয়েছি কি দিয়ে? প্রকৃত মান দিয়ে। আমি কি পেলাম? আনুপাতিক ত্রুটি পেলাম। পরে এটাকে আমি কত দিয়ে গুণ করেছি? 100 দিয়ে গুণ করেছি। সো জিনিসটা কী দাঁড়ালো? নিচে আমার আছে 10.4, উপরে 0.4 মাল্টিপ্লাইড বাই 100, দশমিকটা 2 ঘর ডানা যাবে, সো উপরে হয়ে যাবে 40। তো 0.4টা আমরা, আমাদের হাতে কিন্তু ক্যালকুলেটর নেই, সো আমরা এখন ক্যালকুলেটর নিয়ে চিন্তা ভাবনা করবো না। তাও আমরা কেমন অ্যান্সার করতে পারি জিনিসটা? এভাবে চিন্তা করো, 40কে যদি আমি 10 দিয়ে ভাগ করি আমি 4 পেতাম, রাইট? 40কে আমি 10 দিয়ে ভাগ করলে 4 পেতাম, কিন্তু এখানে কিন্তু 10 নেই, 10 থেকে একটু বেশি 0.4 বেশি আছে, তার মানে আমি 4-এর চেয়ে কম পাবো। আমার অ্যান্সার যেটা হবে সেটা 4-এর চেয়ে কম হবে। তার মানে কি আমার অ্যান্সার হয় সি হবে, না হয় ডি হবে। কিন্তু ডি কি আমার অ্যান্সার হতে পারে? হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ 0.4 এটা হচ্ছে 1-এর চেয়ে অনেক ছোট। সো আমি যখন 0.4%, তো আমি যখন 10.4কে 0.4 দিয়ে গুণ দিব আমি কিন্তু 40 পাবো না, কখনোই পাবো না। কারণ এটা যেহেতু 1-এর চেয়ে ছোটো, যে কোনো একটা সংখ্যাকে 1-এর চেয়ে ছোটো সংখ্যা দিয়ে গুণ করলে তার চেয়ে ছোটো সংখ্যা পাওয়া যায়। সো কোনোভাবেই তোমার এই জিনিসটার মান 0.4 হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ এটার মান যদি 0.4 হয়, 10.4কে 0.4 দিয়ে গুণ করলে আমার 40 পাওয়া উচিত, বা 10.4কে 0.4 দিয়ে গুণ করলে আমি 10-এর চেয়ে কম পাবো মান। সো সেটা তো আমার হবে না, 40 তো কোনোভাবে আসা সম্ভব না। তার মানে আমার অ্যান্সারটা কত? সি। তোমার পরীক্ষায় এভাবে ক্যালকুলেটর না থাকলে ম্যাথগুলো করতে হবে। অথবা তুমি অন্যভাবে চিন্তা করে তুমি দেখতে পারো যে আমি 3 দিয়ে গুণ করলে 40-এর কাছাকাছি আসতে পারি, এভাবেও চিন্তা করা যায়। বাট সহজ উপায় হচ্ছে চিন্তা করার কি, এরকম কয়েকটা প্রশ্ন থাকবে যেগুলো তুমি ভাববা যে আমার ক্যালকুলেটর ছাড়া আমি কেমনে করবো, বাট আসলে এভাবে করতে হবে যে 10 দিয়ে ভাগ করলে 4, কিন্তু 10.4 দিয়ে ভাগ করলে 4-এর চেয়ে কম হবে। সো আমার অ্যান্সার হচ্ছে দুইটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা। কিন্তু 0.4 অনেক বেশি কম, একে 10.4 দিয়ে গুণ করলে কখনোই 40 আসবে না। যেহেতু অনেক বেশি কম, কখনোই 40 আসবে না, তাহলে আমরা কী করতে পারি? অ্যান্সার হচ্ছে অন্যটা, এই মেথড অফ এলিমিনেশন, সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। এখন 8 নাম্বার প্রশ্ন, একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ 2.5 প্লাস 0.2। 2.5 হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালু, 0.+-0.2 হচ্ছে অ্যাবসলিউট এরর। আচ্ছা, এটা যদি তোমার আর হয়, এটা যদি তোমার কি হয়? আর হয়, এটা হচ্ছে তোমার ডেল আর, অ্যাবসলিউট এরর। আচ্ছা, এর আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত? তো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ধরো v is a function of x, y, z। তার মানে v দেখতে কেমন হয়? v সমান k, ধরো যে x টু দি পাওয়ার a, y টু দি পাওয়ার b, z টু দি পাওয়ার c। এ বি সি এর মান যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নেই, ধনাত্মক, ঋণাত্মক, ছোট বড়, এনিথিং ক্যান হ্যাপেন, কোনো সমস্যা নাই। তো ভি যদি একটা কনস্ট্যান্ট গুণ এরকম হয়, তাহলে ভি এর আনুপাতিক ত্রুটি, ভি এর মিন ভ্যালু আর ভি এর অ্যাবসলিউট এরর, ভি এর আনুপাতিক ত্রুটি সমান হবে এ গুণ এক্স এর আনুপাতিক ত্রুটি প্লাস বি গুণ ওয়াই এর আনুপাতিক ত্রুটি প্লাস সি গুণ
আচ্ছা, জেড এর আনুপাতিক ত্রুটি। এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা এ বি সি এর পজিটিভ ভ্যালু নেব, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এটা কিন্তু ডিফারেন্স বোঝায়, এদের পজিটিভ মান নিব। তার মানে কি, আমার উপরে পাওয়ার পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকুক, আমার ডেল আর এর মানটা বা ডেল এক্স এর মানটা বা ডেল ওয়াই এর মানটা বা ডেল জেড এর মানটা পজিটিভ দিয়ে দেয় অথবা নেগেটিভ দিয়ে দেয় অথবা দুইটাই দিয়ে দেয়, যাই করুক না কেন, আমি যখন আনুপাতিক ত্রুটি এর ক্যালকুলেশনটা করব, আমি তখন কি করব, আমি তখন সবার ইন্ডিভিজুয়াল আনুপাতিক ত্রুটিকে তার পাওয়ারের মানটা দিয়ে, কোনো চিহ্ন থাকবে না, শুধু মানটা দিয়ে গুণ দিব এবং সবগুলোকে আমরা যোগ করব। কেন করব এটা তোমার হচ্ছে এখানে এই কনসেপ্টের আওতায় না, তোমার মেডিকেল এক্সামে সেটা লাগবে না, সো আমি এই জন্য তোমাকে এখানে সেটা এক্সপ্লেন করছি না। বাট আমি যদি ছোটো একটা হিন্ট দিতে চাই, ফার্স্ট অফ অল এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ডিরাইভ হয়েছে কোত্থেকে, টোটাল ডেরিভেটিভের একটা ধারণা আছে, কনসেপ্ট আছে, সেটা ইউজ করে এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা সবগুলো পজিটিভ মানি কেন নিচ্ছি, কারণ আমরা ম্যাক্সিমাম এরর চাচ্ছি, আমাদের কিন্তু মিনিমাম এরর দিয়ে কোনো কাজ নাই, আমার মেজারমেন্টে ম্যাক্সিমাম কত এরর হতে পারে সেটাই আমার কনসার্ন। সো সবগুলোকে যদি আমি পজিটিভ ভ্যালু নিই আমি ম্যাক্সিমাম এররটা পাবো, যে কোনো একটাকে নেগেটিভ নিলে কিন্তু ভ্যালুটা কমে যাবে, সো আমরা মিনিমাম এররের একটা কাছাকাছি ভ্যালু পাবো। কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট বিষয় কি, ম্যাক্সিমাম এরর। সো এররটাকে ম্যাক্সিমাস করার উপায় কি, সবগুলোকে পজিটিভ মান নেওয়া, এতটুকু বুঝলেই হবে। সো ভি এখানে কিসের ফাংশন, ভি হচ্ছে শুধুমাত্র আর এর ফাংশন। ভি যদি শুধুমাত্র আর এর ফাংশন হয়ে থাকে তাহলে আমাদের এক্স ওয়াই জেড এত কিছু দরকার নেই, শুধু একটা এক্স হলেই হবে। এটা কিন্তু কনস্ট্যান্ট, সো এটা কিন্তু বাদ হিসাব থেকে, শুধু ভি হচ্ছে আর এর ফাংশন, আর এর উপরে কিউ আছে, সো ভি এর আনুপাতিক ত্রুটি হবে আর এর আনুপাতিক ত্রুটির সাথে 3 গুণ, আর এর উপর যদি -3ও থাকতো তাও আমি এখানে 3 গুণই দিতাম। বুঝাতে পারছি আশা করি। আচ্ছা, এখন অর্থাৎ ভাগ হিসেবে থাকুক বা গুণ হিসেবে থাকুক, আনুপাতিক ত্রুটিগুলো সবসময় যোগ হবে ফর ম্যাক্সিমাম এরর। আচ্ছা, তো সেটা যদি হয় বাকিটা তো আমার হয়ে গেল। ভি এর ধরো যে এটা যদি, এখন মজার বিষয়টা হচ্ছে তোমার কোয়েশ্চেন হতে পারে আমি ভি এর অ্যাবসলিউট ভ্যালুটা কেমনে পাবো বা ভি এর মিন ভ্যালুটা কোত্থেকে পাবো। আর এর মিন ভ্যালু এই ফর্মুলাতে বসালে, আর এর মিন ভ্যালু এই ফর্মুলাতে বসালে তুমি ভি এর মিন ভ্যালু পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, যদি তোমার এখানে ভি এর মিন ভ্যালুর কোনো প্রয়োজন নাই, তোমাকে কি চেয়েছে পরিমাপে শতকরা ত্রুটি, তাহলে তোমার ভি এর মিন ভ্যালুটা কি কোনো প্রয়োজন আছে, প্রয়োজন নাই। ভি এর আনুপাতিক ত্রুটি হবে আর এর আনুপাতিক ত্রুটির 3 গুণ। তো আর এর আনুপাতিক ত্রুটি হচ্ছে কি 3 মাল্টিপ্লাইড বাই আর এর আনুপাতিক ত্রুটিটা কি, সেটা হচ্ছে উপরে হচ্ছে ডেলার আর নিচে হচ্ছে আর। ডেলার হচ্ছে কি এটা 0.2 পজিটিভ ভ্যালু নিব ম্যাক্সিমাম এররের জন্য, আর নিচে হবে অ্যাবসলিউট ভ্যালুটা 2.5, সেটা হচ্ছে নিচে হবে, অ্যান্সারটা হচ্ছে এটা। তুমি এটা কেমনে করবা, 0.2 মানে কি, তুমি যদি উপরে দিচ্ছে 2 দিয়ে গুণ করে দাও কি আসে, 0.2 মানে হচ্ছে, এটা ক্যালকুলেশন আমি কেমনে করবো, এটা কিন্তু খুব সহজ ক্যালকুলেশন, তোমার মাথায় রাখতে হবে। তুমি দেখো, আচ্ছা এটা কি ছোটো করি দাও, ওকে। আচ্ছা দেখো, 0.2 মানে কি, 0.2 মানে হচ্ছে তোমার 1/5, রাইট। আচ্ছা, 2.5 মানে কি, 5/2, তাহলে 1/5 ডিভাইডেড বাই 5/2, তার মানে কি মাল্টিপ্লাইড বাই 2/5, রাইট। তুমি এটা অ্যান্সারটা কেমনে বের হবে, এটা হচ্ছে 24 বের হচ্ছে, এটা কেমনে বের হবে এটাই আমি বোঝাতে চাচ্ছি। আচ্ছা, 0.2 হচ্ছে 1/5, 2.5 হচ্ছে 5/2, তাহলে 5 দুইটা নিচে চলে আসবে, উপরে হচ্ছে 2/5 হবে, নিচে হচ্ছে 25, উপরে হচ্ছে 2, অ্যান্ড এটা হচ্ছে আমার ডেল ভি বাই ভি, যেটা হচ্ছে কি ভি এর আনুপাতিক ত্রুটি। এখন ভি এর আনুপাতিক ত্রুটি থেকে শতকরা ত্রুটি বা পার্সেন্টেজের আমরা কেমনে বের করতে পারি, আনুপাতিক ত্রুটিকে 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ বানাতে পারি, সেখানে 100 দিয়ে গুণ করলে আমার কিন্তু উপরে 200 আসবে, তাহলে পার্সেন্টেজটা কত আসে, ও আচ্ছা সরি, আমি তো 3 দিয়ে মাল্টিপ্লাই করি নাই, মাই ব্যাড। আচ্ছা, আগে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, উপরে হচ্ছে 1/5, 0.2 এর জন্য 1/5, নিচে হচ্ছে তোমার 5/2, 5/2 উল্টে গিয়ে কী হবে, 5/2 উল্টে গিয়ে হচ্ছে নিচে একটা 5 চলে আসবে, উপরে একটা 2 আসবে, মাল্টিপ্লাইড বাই একটা কী থাকবে, 3 থাকবে, রাইট। আচ্ছা, তাহলে নিচে হচ্ছে 25, উপরে হচ্ছে 6। আচ্ছা, এখন এটাকে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো আমি,
100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি উপরে হচ্ছে তোমার একটা 600 পাবো ধরো। আচ্ছা, তো এখন তাহলে এখান থেকে আমরা যে পার্সেন্টেজ আমরা কেন বের করতে পারি ক্যালকুলেটর ইউজ না করে? ওয়েল দেখো, এখানে তো প্রথমত ক্যালকুলেটর ইউজ করে করছে, আমরা ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করি। 4×25 = 100, তার মানে কি 4×25 = 100 মানে কি 100 হওয়ার জন্য আমার 25 4টা লাগে, তাহলে আমার 4। তাহলে আমার 100 হওয়ার জন্য যদি 25 4টা লাগে, 600 হওয়ার জন্য কয়টা লাগবে? 4 × 6, যেটা হচ্ছে 4 6 24। তো আমি ক্যালকুলেটর ছাড়া এইভাবে জিনিসটা করতে পারি। আমি আবার বলি, 600কে 25 দিয়ে ডিভাইড করলে আমি 600কে কি লিখতে পারি? 6 × 100। সো 100কে 25 দিয়ে ডিভাইড করলে 4 আসে। আর হচ্ছে সেই 4কে যখন আমি 6কে আলাদা করে রাখছি, সেই 6 দিয়ে মাল্টিপ্লাইড করে দিলাম, তখন আমি 24 পাইলাম। তো আমার ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, 9 নাম্বার, প্যারাল্যাক্স এরর কোন ধরনের ত্রুটি? আচ্ছা, এটা হচ্ছে প্রথমত লম্বন ত্রুটি। এখন প্যারাল্যাক্স এরর বলতে কি বোঝানো হয়? আচ্ছা দেখো, ওয়েট, লম্বন ত্রুটি এটা ব্যক্তিগত ত্রুটি হওয়া উচিত। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমার লম্বন ত্রুটি হচ্ছে প্যারাল্যাক্স এরর, ঠিক আছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমি বলি, প্যারাল্যাক্স এরর মানে কি? মানে হচ্ছে আমি যখন কোনো একটা, ধরো যে তোমার মেজারমেন্ট স্কেলের রিডিংটা পড়ব, আমি এখান থেকে এভাবে পড়তে পারি, আমি এভাবে পড়তে পারি, আমি এভাবে মাথার উপরে নিয়ে পড়তে পারি, আমি চোখের প্যারালাল লেভেলে রেখে পড়তে পারি, ঠিক আছে। চোখের সাথে একদম লম্ব বরাবর প্যারালাল লেভেলে রেখে পড়তে পারি, ঠিক আছে। তো আমি যদি চোখের সাথে লম্ব বরাবর প্যারালাল লেভেলে রেখে স্কেলের রিডিংটা পড়ি, তখন আমি অ্যাকুরেট ভ্যালুটা পাবো। একটু উপরে বা একটু নিচে নিয়ে পড়লে কিন্তু আমি অ্যাকুরেট ভ্যালুটা পাবো না। সো এই যে অনেক সময় ধরো যে তুমি তোমার স্কেলটা এখানে, তুমি এই পাশ থেকে রিডিং পড়তেছো, তুমি কিন্তু ভুল দেখবা। তোমার স্কেলটা এখানে, তুমি এই পাশ থেকে রিডিং পড়তেছো, তুমি কিন্তু ভুল দেখবা। তোমার স্কেলটা ধরো এখানে, তুমি একদম স্কেলের সামনে সেভাবে রিডিং দেখবা, তাহলে কিন্তু তুমি ঠিক পড়বা। সো এটাই হচ্ছে তোমার বেসিক্যালি প্যারাল্যাক্স এরর। সো এটা তোমার লম্বন ত্রুটির মধ্যে পড়ে। কারণ ব্যক্তিগত ত্রুটি কি? ব্যক্তিগত ত্রুটি হচ্ছে তোমার যে কোনো যন্ত্রে হইতে পারে আর কি। সো এটাকে আমরা ওইটার মধ্যে দিব না। আর হচ্ছে তোমার এখানে আরও বেশ কিছু ত্রুটি নিয়ে বলা হয়েছে। পর্যবেক্ষণজনিত ত্রুটি বিভিন্ন রকম হতে পারে। তোমার লম্বন ত্রুটিও পর্যবেক্ষণজনিত ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি বা পার্সোনাল এররও কিন্তু তোমার পর্যবেক্ষণজনিত ত্রুটি। বাট ব্যক্তিগত ত্রুটি বা পার্সোনাল এরর কিন্তু যে কোনো যন্ত্র হতে পারে। বাট লম্বন ত্রুটি কিন্তু যে কোনো যন্ত্র হতে পারে না। যেসব যন্ত্রে আমার কোনো একটা স্কেলের রিডিং পড়া লাগবে, সেসব যন্ত্রে শুধুমাত্র লম্বন ত্রুটিটা হয়। তাই আমরা মেনলি এটাকে লম্বন ত্রুটির মধ্যেই কাউন্ট করব। আচ্ছা, আর এটা তো 24% আমি ওকে কই গেল, এই ভুলে 0.24 লাগাই দিবে না, বুঝছো? আচ্ছা, সবগুলো দেখানো হয়েছে, ওকে। এরপরে আসে, আলোর ব্যতিচার আবিষ্কার করেন কে? আলোর ব্যতিচার তো ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা আমরা জানি। সো এটা তো ইয়ং ফার্স্ট দেখিয়েছিলেন। সো এটার অ্যান্সারটা ইয়ং হবে। ও সরি। আচ্ছা, এখন পদার্থবিজ্ঞানে কোন বিজ্ঞানী কি অবদান রেখেছেন প্রথমত, এরকম বিষয় আছে কিছু। এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে তা না, বাট এক দুইটা কিন্তু দিয়ে ফেলতে পারে। সেই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। টমাস ইয়ং, তিনি পেশায় ছিলেন চিকিৎসক, কিন্তু কি করেছেন? আবিষ্কার করেছেন আলোর ব্যতিচার, যেখান থেকে আমরা পরে কোয়ান্টাম মেকানিক্স পেয়েছিলাম। আচ্ছা, পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাকে তো ভৌত রাশিই বলবে, এখানে তো আসলে এক্সপ্লেন করার কিছু নাই। আচ্ছা, এরপরে যায় 12 নম্বরে, নিম্নের কোনটি ভেক্টর রাশির জন্য সঠিক নয়? একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করা যায়, তার মানে কম্পোনেন্ট করা যায় বা উপাংশ করা যায়। ট্রু, তো এটা তো সঠিক নয় না, এটা সঠিক। আচ্ছা, বি নাম্বার অ্যান্সার, তো বি নাম্বার বাদ দিলাম, অন্যগুলো একটু দেখি। যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণ প্রকাশ করা হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। ট্রু, স্কেলার রাশি শুধু মান আছে, দিক নাই। আচ্ছা, সংযোগ সূত্র বলতে কি বোঝাই? বীজগণিতের ভেক্টর বীজগণিতের কতিপয় সূত্রের একটি উদাহরণ। হ্যাঁ, সংযোগ সূত্র আমরা পড়ছি, ভেক্টর অ্যাসোসিয়েটিভ ল, রাইট? সো এটাও সত্যি। তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সারটা বি, যে এটা সঠিক নয়। কেন সঠিক নয় সেটা আমরা এবার দেখি। সরণ, ওজন, বেগ, ভর, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, সবগুলো কিন্তু ভেক্টর রাশি।
ইত্যাদিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় না। কিন্তু বেগের তো শুধু মান দিয়ে হবে না, দিক লাগবে। সরণে তো শুধু মান দিয়ে হবে না, দিক লাগবে। তড়িৎ প্রাবল্য তো শুধু মান দিয়ে হবে না, দিক লাগবে। তার মানে কি বি নাম্বারটা হচ্ছে রং। আচ্ছা, এটাই আমাদের অ্যান্সার। 13 নম্বরে যাই। ভৌত রাশির ভেক্টর প্রকাশের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? ভৌত রাশির ভেক্টর প্রকাশের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? তুমি দেখো, টর্ক ইকুয়ালস টু আর ক্রস এফ, এর একটা ফর্মুলা আমরা জানি, এটা আমরা পড়ছি। টর্ক কেমন বের করে, আর আর এফ এর ক্রস গুণফল। আচ্ছা ভাই, জানলাম। ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। লিনিয়ার ভেলোসিটি কেমনে বের করে, কাইনেটিক ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে তোমার রেডিয়াস ভেক্টর দিয়ে হচ্ছে তোমার ক্রস প্রয়োগ করতে হয়। আচ্ছা, এবার আমরা জানি ফর্মুলা, ঠিক আছে। তারপরে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আর ক্রস পি, তার মানে লিনিয়ার মোমেন্টাম আর হচ্ছে তোমার রেডিয়াস ভেক্টর, এই দুইটার হচ্ছে কি ক্রস প্রোডাক্ট। সো এটাও সঠিক, অ্যান্সার হচ্ছে ডি। এটা ভুল। কেন ভুল? কারণ এম কিন্তু স্কেলার রাশি, এম কিন্তু বা ম্যাস, কোনো একটা বস্তুর ম্যাস বা ভর হচ্ছে স্কেলার রাশি, এটা কিন্তু ভেক্টর রাশি হতে পারে না। সো এখানে এম এর উপরে এই ভেক্টর চিহ্নটা হবে না, এটা হবে অ্যান্সার। এখানে কোনো ক্রস গুণফল হবে না, এটা স্কেলার গুণফল হয়। আচ্ছা, সো এটা হচ্ছে ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। 14, মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? আমরা একক ভেক্টর পাই, এটা তো আমরা জানি, নতুন কিছু না। যে কোনো একটা ভেক্টর উপরে দেওয়া আছে, তার মান দিয়ে যদি সেই ভেক্টরকে আমি ভাগ দিই, আমি ওই ভেক্টর বরাবর একটা একক ভেক্টর পাবো। যদি ওই ভেক্টর বরাবর একক ভেক্টরটা এ হয়, এ ক্যাপ, এ ভেক্টর, এই এ এরো ক্যাপিটাল এ যে ভেক্টরটা, তার বরাবর, ও মাই ব্যাড, আচ্ছা, যদি এ অ্যারো যেটা ক্যাপিটালে সেই বরাবর যে ভেক্টরটা, তার বরাবর একক ভেক্টর হয় স্মল এ ক্যাপ, তাহলে ক্যাপিটাল এ ভেক্টরটা হবে স্মল এ ক্যাপের 4 গুণ, বা যে ওই মানটা দিয়ে গুণ করলে কিন্তু আমি ক্যাপিটাল এ ভেক্টরটা পেয়ে যাব। তাহলে মানটা দিয়ে ভাগ করলে আমি এ ক্যাপ স্মল ভেক্টরটা পেয়ে যাব। সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার ইউনিট ভেক্টর। এটা তো আমার মনে রাখতে হবে। আচ্ছা, সিম্পল, এটা কঠিন কিছু না। আর যে কোনো ভেক্টর বরাবর আমরা একক ভেক্টর বের করতে পারি, তবে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কিছু স্পেশাল একক ভেক্টর আছে, আই জে কে। এরা হচ্ছে পরস্পর লম্বভাবে হয়, অর্থগোনাল, এদের মান হচ্ছে 1। আচ্ছা, এদেরকে একসাথে বলা হয় রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টরস বা আয়তাকার ভেক্টর। আচ্ছা, 15, নিচের কোনটি সংযোগসূত্র উদাহরণ? অ্যাসোসিয়েটিভ ল। সি, এটা তো মনে রাখার বিষয়। সি হচ্ছে কি সংযোগসূত্র উদাহরণ। তাহলে বাকিগুলো কি? এ হচ্ছে বিনিময় সূত্র, কমিউটেটিভ ল, এ প্লাস বি আর বি প্লাস এ, তার মানে কি এর সাথে বি যোগ করা আর বি এর সাথে এ যোগ করা, যেটা সেম কথা ভেক্টর যোগের ক্ষেত্রে। সো এটা হচ্ছে কমিউটেটিভ ল, এটা কিন্তু সংযোগসূত্র না, বিনিময় সূত্র। তারপরে এটা হচ্ছে তোমার ডি হচ্ছে ডিস্ট্রিবিউশন ল, বন্টন সূত্র। স্কেলার রাশি দিয়ে দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধিকে গুণ করা যে কথা, ওই দুইটা ভেক্টরকে আলাদা আলাদাভাবে গুণ করা সেম কথা। আচ্ছা, গেল। আর এটা এটা তো কোনো সূত্রের মধ্যে পড়তেছে না, এটা বেসিক্যালি বুঝায় তিনটা ভেক্টরের লব্ধি 0, বাট এখানে আবার বিয়ের উপর ভেক্টর চিহ্নটা নাই। সো তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে 0, বেসিক্যালি এটা বোঝাচ্ছে আর কি। সো ওটা তো আসলে সংযোগ সূত্রের মধ্যে পড়তেছে না। এটা হচ্ছে স্ট্যাবিলিটির ক্ষেত্রে শর্ত একটা হতে পারে, বাট সেটা তো আমার এখানে কনসার্ন না। অ্যান্সার হচ্ছে সি, সংযোগ সূত্র। আচ্ছা, সূর্যোদয় কোন দিকে হয়? পূর্ব দিকে। আচ্ছা, এখানে অ্যান্সারের চিত্রে উপরের দিকে পূর্ব ধরা হয়েছে, নিচের দিকে পশ্চিম ধরা হয়েছে। তবে যে আমরা একটা জিনিস তোমার শিখে রাখি, সেটা হচ্ছে সবসময় এই জিনিস আমরা দেখবো, যে কোনো একটা ম্যাপ যখন আমরা খুলবো, ম্যাপটা সোজা করে ধরার পরে, ধরো এটা একটা ম্যাপ আমি খুলছি, সোজা করে ধরছি, ওই ম্যাপের উপরের দিকে সবসময় উত্তর হয়, নিচের দিকে সবসময় দক্ষিণ হয়, ডান দিকে সবসময় পূর্ব হয়, বাম দিকে সবসময় পশ্চিম হয়। যে কোনো ম্যাপ তুমি এইভাবে পড়তে পারবা। বাংলাদেশের ম্যাপটা ওপেন করো, উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, ডানে হচ্ছে পূর্ব, বামে হচ্ছে পশ্চিম। ঠিক আছে? তো আমরা সেভাবে করলেও পারি, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ওরা এভাবে করছে, আমরা এটা জিনিস এইভাবে চিন্তা করতে পারি যে এই পুরো জিনিসটাকে ক্লকওয়াইজ ঘুরাই দিলেই কিন্তু হয়ে যায়। সো প্যারা নাই। বাট এই তো, আমি যদি আমাদের নিজের মতো আলাদা চিত্র আঁকার চেষ্টা করি, কি হয়েছে, সে প্রথমে এখানে ছিল, যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে সে সূর্যোদয়ের দিকে, অর্থাৎ আমরা এখানে দেখি কি পূর্ব মানে হচ্ছে ইস্ট,
সরি আমি এখানে দিচ্ছি কেন, এই যে উপরে হচ্ছে কি উত্তর, আচ্ছা নর্থ, সাউথ, পূর্ব, ইস্ট, ওয়েস্ট। এখন সূর্যোদয়ের দিকে মানে তোমার পূর্ব দিকে সে কত দূরত্ব যাবে, সে 12 মিটার যাবে। সূর্যোদয়ের দিকে সে এত 12 মিটার আসলো, 12 মিটার। এরপরে সে উত্তর দিকে কত মিটার যাবে, উত্তর হচ্ছে উপরের দিকে 5 মিটার। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 5। তাহলে তার সরণ হলো কত? স্থানচ্যুতি বলতে সরণ বোঝানো হচ্ছে। সরণ হচ্ছে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন। তো এটা হচ্ছে এদিক বরাবর, এটা হচ্ছে এদিক বরাবর। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে এদিক বরাবর গেছে, এটা হচ্ছে এদিক বরাবর গেছে, আর সরণটা হচ্ছে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন বরাবর। সো এখন সরণ বের করার জন্য আমাদের তো আসলে ভেক্টর যোগ, মানে তার দুইটা ইন্ডিভিজুয়াল সরণের ভেক্টর যোগ করতে হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার দুইটা সরণ পরস্পর লম্ব। তো সেক্ষেত্রে আমরা ভেক্টর যোগের ফর্মুলা ইউজ না করে সরাসরি পিথাগোরাসের ফর্মুলা ইউজ করলেও অ্যান্সার চলে আসে। 12 এবং 5 এটার পিথাগোরাসের ফর্মুলা ইউজ করলে এটার অতিভুজের দৈর্ঘ্যটা হয় √12² প্লাস 5², যেটা আমরা এখানে দেখছি। √116 মান কত এটা আমাদের মনে রাখতে হবে, ইজ 13। ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নাই। সেন্সারটা হচ্ছে D13। বুঝতে পারছি আশা করি। তো এই চিত্র হলেও হবে, কোনো সমস্যা নেই। বাট অ্যাকচুয়ালি মানচিত্রের চিত্রটা হয় উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। আর এখানে যেহেতু তোমার দুটো সরণ পরস্পর লম্ব, এদের লব্ধি বের করার সময় আমার এই ফর্মুলা ইউজ না করলেও হয়েছে। এখানে কজ আলফা, আলফা এর মান কিন্তু 90 ডিগ্রি পরস্পর লম্ব হয়, সেই কজ আলফার রাশিটা কিন্তু চলে যায়। এটা যেহেতু চলে যায় আলটিমেটলি দেখো এটা যদি 0 হয়ে যায় √p² প্লাস q², যেটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা। সো ডিরেক্টলি আমরা পিথাগোরাসের ফর্মুলা ইউজ করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর আসে 17 নাম্বার। বৃষ্টির ফোঁটা একটি চলন্ত গাড়ির পিছনের কাঁচকে ভিজায় না, কারণ? বৃষ্টির ফোঁটা একটি চলন্ত গাড়ির পিছনের কাঁচকে ভিজায় না, এর কারণ কি? কারণ দেখো, এটা হচ্ছে একটা চলন্ত গাড়ি। ধরো যে গাড়িটা তোমার সামনের দিকে ভি ভেলোসিটিতে যাচ্ছে, গাড়িটা সামনের দিকে ভি ভেলোসিটিতে যাচ্ছে। এখন তুমি দেখো উপর দিয়ে কিন্তু লম্ব বরাবর বৃষ্টি পড়ছে, কিন্তু গাড়ির সাপেক্ষে বৃষ্টি কোন দিকে পড়ছে? গাড়ি যদি স্থির থাকতো সে দেখতো আমি স্থির আছি, আমি যখন উপর থেকে লম্বভাবে বৃষ্টি পড়বে আমি দেখবো বৃষ্টিটা উপর থেকে লম্বভাবেই পড়ছে, কোনো সমস্যা নাই। বাট আমি যদি দৌড়ানো শুরু করি, যেমন গাড়িটা দৌড়াচ্ছে, গাড়িটা যাচ্ছে সামনের দিকে ভেলোসিটি দেখতে নির্দিষ্ট, সে কিন্তু বৃষ্টিকে লম্বভাবে পড়তে দেখবে না, সে দেখবে তার সাপেক্ষে বৃষ্টির বেগ যেটা সেটা। তো আমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত সেটা আমি কিভাবে বের করব? আমার সাপেক্ষে বৃষ্টির বেগ হচ্ছে বৃষ্টির অ্যাকচুয়াল বেগ থেকে আমার বেগটা বাদ দেয়া। তার মানে কি, যে কোনো কিছুর সাপেক্ষে কারো বেগ হচ্ছে, সেই কারো বেগ থেকে যার সাপেক্ষে বেগ নির্ণয় করব তার বেগটা বাদ দেওয়া। তো কার সাপেক্ষে বের করছি? গাড়ির সাপেক্ষে, তো তার বেগটা বাদ যাবে কার বেগ থেকে? তোমার বৃষ্টির আসল বেগ থেকে। সো গাড়ির বেগটা যেহেতু এদিকে, তারটা আমার বাদ দেওয়া লাগবে। সো কোনো একটা ভেক্টর বাদ দেওয়া মানে কি? তার বিপরীত ভেক্টর যোগ করা। সো আমি ভি এর বিপরীত ভেক্টরটা নিব -v, এবার এটা যোগ করলে আমার বাদ দেওয়া হয়ে যাবে। কার সাথে যোগ করবো? ইউ এর সাথে যোগ করব। তো ইউ আমার এ বরাবর, ভি এর বিপরীত ভেক্টর আমার এ বরাবর। লব্ধিটা কোন বরাবর হয়? লব্ধিটা হয় এই বরাবর। এটাকে যদি পেছনের দিকে এক্সটেন্ড করি এ বরাবর হয়। এখন তুমি দেখো আমার যে গাড়িটা, সেই আমার গাড়িটা যাচ্ছিল সামনের দিকে, এইদিকে, তো বৃষ্টি পড়ছে এইভাবে। এখন তুমি আমাকে বলো পেছনের কাজ ভিজবে নাকি সামনের কাজ ভিজবে? সামনের কাজ ভিজবে। তবে এখানে বেশ কিছু ব্যাপার আছে, তোমার এটা ডিপেন্ড করে আসলে অ্যাঙ্গেলের উপরে। গাড়ির ভেলোসিটি কত, বৃষ্টির ভেলোসিটি কত, এই অ্যাঙ্গেলটা কত, সব কিছুর উপর ডিপেন্ড করে। গাড়ির কাচের অ্যাঙ্গেলটা কত, এই সব কিছুর উপর ডিপেন্ড করবে আসলে তোমার গাড়ির পেছনের কাজ ভিজবে না সামনের কাজ ভিজবে। বাট ইউজুয়াল কেসে আমরা ধরে নিতে পারি যে সামনের কাজটাই ভিজবে, কারণ সামনের দিকে ডিরেক্টলি পড়ছে, পেছনের দিকে না পড়ার একটা চান্স আছে। আচ্ছা, তার মানে কি বৃষ্টির আপেক্ষিক বেগটা তির্যক হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে এই বিষয়টা হচ্ছে। তাহলে আমার অ্যান্সারটা কী হবে? আমার অ্যান্সারটা হবে এ, বৃষ্টির আপেক্ষিক বেগ
তির্যকভাবে ক্রিয়াশীল। এই যে বৃষ্টির আপেক্ষিক বেগ এটা তির্যকভাবে ক্রিয়াশীল মূলত এই কারণেই তোমার আমরা যেটা এক্সপ্লেন করলাম মাত্র, চলন্ত গাড়ির পিছনের গাছকে ভিজাই না বৃষ্টির ফোঁটা, সামনের গাছকে ভিজাই ইউজুয়ালি। আচ্ছা, পরীক্ষা শেষে এটাই লিখবা। আচ্ছা 18 নম্বর কই, এই যেটা বললাম, কোনো একটা ভেক্টর রাশি থেকে আরেকটা ভেক্টর রাশিকে বিয়োগ করা যে কথা, ওইটার বিপরীত ভেক্টর রাশিকে যোগ করা সেম কথা। লন রোলারের ক্ষেত্রে কোনটি সঠিক? এখন আমরা তো ইসাক স্যারের বইয়ে পড়ছি না যে লন রোলার যেটা, সেটা হচ্ছে তোমার ঠেলার চেয়ে টানা সহজ। কেন? এই যে দেখো, এই যে আমার কাছে একটা লন রোলার আছে, আমি যখন একে ঠেলবো, এই ফোর্সটা দুইটা কম্পোনেন্টে ভাগ হবে, একটা হচ্ছে সামনের দিকে ভেলোসিটির জন্য আর একটা হচ্ছে নিচের দিকে তার ওয়েটটা বাড়াবে, রাইট? তার ইউজুয়াল ওয়েট হচ্ছে ডাব্লিউ, এই এফ এর সাইন থিটা ডাব্লিউর সাথে যোগ হয়ে ওয়েটটাকে একটু বাড়িয়ে দিবে। ওয়েটটাকে বাড়ালে কি সমস্যা? নর্মাল ফোর্সটা বেড়ে যাবে। তার মানে কি এই সারফেস এবং লন লন রোলারের যে রোলারটা আছে সেই রোলারের সারফেসটা আরও জোরে চেপে ধরে রাখবে একজন আরেকজনকে নর্মাল ফোর্সটা যখন বেড়ে যাবে, যার কারণে ফ্রিকশনের পরিমাণটা বেড়ে যাবে। আচ্ছা, কিন্তু আমি যদি টানলে এই বরাবর হবে আমার এই ফোর্সটা, তাহলে সেটা একটু উপাংশ উপরের দিকে এফ সাইন থিটা হবে আর একটু উপাংশ সামনের দিকে হবে। তো সামনের দিকে যে আছে সেটা তাকে সামনে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। উপরের দিকে উপাংশটা নর্মাল ফোর্সের পরিমাণটা কমায় দেবে। সো উপরের দিকে উপাংশটা যদি নর্মাল ফোর্সের পরিমাণকে কমায় দেয়, সেক্ষেত্রে আমরা কী পাবো? সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কী পাবো বলো? সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে নর্মাল ফোর্সটা কমে যাচ্ছে, তার মানে কি দুটো সারফেস পরস্পরকে একটু কম জোরে চেপে ধরছে, তার মানে কি ফ্রিকশনটা আসলে কম হবে। এই হচ্ছে বিষয়, কাইনেটিক ফ্রিকশনটা কম হওয়ার কারণে মেনলি লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ। অ্যান্সারটা হবে কি এ। আচ্ছা, এখানে কি লিখছে দেখি। হ্যাঁ, এখানে মেনলি এটাই লিখছে আর কি। আচ্ছা, যদি এখানে বেশ কিছু বিষয় আছে, লন রোলারে এই যে রোলার, এটা তো আসলে একটা সার্কুলার মোশন করে, রোটেশনাল মোশন করে, এটাকে রিজিড বডি, রোটেশনাল মোশন করে। সো এক্ষেত্রে কিন্তু রোলিংয়ের একটা ব্যাপার চলে আসে, পিওর রোলিংয়ের একটা কন্ডিশন আছে, যে এই যে এখানে যে পয়েন্টটা আরে ধর এই যে এখানে যে পয়েন্টটা কন্ট্যাক্ট পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু তুমি যখন স্থির, যখন তুমি ঠেলা শুরু করবা, এই পয়েন্টে কিন্তু ফ্রিকশনটা গতির দিকেই কাজ করে। একটা পর্যায়ে গিয়ে সেটা আবার গতির বিপরীত দিকে চলে যায়, যখন গতিটা বেড়ে যায়, অ্যাঙ্গুলার ঘূর্ণন গতি থেকে রৈখিক গতিটা বেড়ে যায়। সো বেশ কিছু কন্ডিশন আছে, এটা তোমাদের আপাতত জানার প্রয়োজন নাই, ইঞ্জিনিয়ারিং ব্যাচে এটা মোটামুটি একটু কভার করা হয়, বাট তোমাদের এটা না জানলেও চলবে। তোমার পরীক্ষায় আসলে তুমি লিখে দিবা কি লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ, এটা হচ্ছে অ্যান্সার। বাট এটা মাথায় রাখো যে এটা হচ্ছে কোন কন্ডিশনে, যখন ফ্রিকশনটা গতির বিপরীত দিকে কাজ করবে সেই কন্ডিশনে। আচ্ছা, গেল। ওকে, 19 দেখো, আমাকে দুটো ভেক্টর দেওয়া হয়েছে, এ দেওয়া হয়েছে, বি দেওয়া হয়েছে, বলা হলো এম এর মান কত হলে ভেক্টরদের পরস্পরের উপর লম্ব হবে। এটা আমরা কেমনে করব? এটা আমরা মোটামুটি সহজেই করা যায়, সিম্পল। দুটো ভেক্টর পরস্পর লম্ব কখন হয়? তাদের ডট প্রোডাক্ট 0 হলে। তো এদের ডট প্রোডাক্ট নেই, ডট প্রোডাক্ট কত? 2m প্লাস 3 মাল্টিপ্লাই বাই 2 6 মাইনাস 50, কি আসে? 2m প্লাস 6 মাইনাস 50 সমান কি 0। তাহলে 2m সমান কত আসছে? 50 মাইনাস 6, হুইচ ইজ কত? 44, যাকে 2 দিয়ে ভাগ করলে 22 পাওয়া যায়। আচ্ছা, গেল। আচ্ছা, বিশ নাম্বার, এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল কখন হবে? যখন ক্রস প্রোডাক্ট 0, কারণ অ্যাঙ্গেলটা 0,
বা 180, তার মানে সাইনের মানটা 0, ক্রস প্রোডাক্ট 0 হলে তোমার কি হবে? পরস্পর সমান্তরাল হবে। আর লম্ব হবে যখন ডট প্রোডাক্ট 0 হবে। ভেক্টর ক্ষেত্রে ভি অঘূর্ণনশীল। ভি হচ্ছে একটা ভেলোসিটি ভেক্টর, যে কোনো একটা বস্তুর ভেলোসিটি ভেক্টরকে আমরা ভি দিয়ে প্রকাশ করলাম। সো এই ভি ভেক্টরটার ক্ষেত্রটা যদি অঘূর্ণনশীল হয় তাহলে নিচের কোনটি সঠিক? অঘূর্ণনশীল যে কোনো ভেক্টর ক্ষেত্র যদি আমরা পাই, তার কার্লের মান কত হবে? তার কার্লের মান হবে 0। সো যে কোনো একটা ভেক্টরের কার্লের ডেফিনিশন হচ্ছে এটা, নাবলা ক্রস সেই ভেক্টরটা, সেটা যখন 0 হবে সেটা দ্বারা বোঝানো হবে যে ওই ভেক্টরটা অঘূর্ণনশীল। সো এখানে তোমার ক্রস প্রোডাক্টের কিছু বৈশিষ্ট্য নিয়ে, কার্লের কিছু বৈশিষ্ট্য নিয়ে বলা হয়েছে, যেগুলো আসলে না জানলেও চলবে। কার্ল একটা ভেক্টর আছে, এটা আমরা জানি, অ্যান্ড এর মান হচ্ছে ওই ভেক্টর ক্ষেত্রে একক ক্ষেত্রের জন্য সর্বাধিক রেখা ইন্টিগ্রালের সমান। এটার মিনিংটা কি? এই যে কার্লের মান যে ওই ভেক্টর ক্ষেত্রে একক ক্ষেত্রের জন্য সর্বাধিক রেখা ইন্টিগ্রালের সমান, এর অর্থটা কি? এর অর্থটা তুমি এখন আসলে বুঝবে না, ঠিক আছে? এর অর্থটা হচ্ছে তোমার স্টোকস থিওরেম বলে একটা থিওরেম আছে ভেক্টর ক্যালকুলাসে, কার্লকে সে লাইন ইন্টিগ্রাল বানাইতে পারে, ডিফারেন্সিয়াল ফর্ম থেকে ইন্টিগ্রাল ফর্মে আনতে পারে। সেগুলো তোমার জানার প্রয়োজন নেই, এখানে একটা লাইন লিখে দিছে, তুমি মনে রাখতে পারো, বাট এটার মিনিংটা কি সেটা বোঝার জন্য তোমার ভেক্টর ক্যালকুলাস পড়া লাগবে, যেটা নিয়ে আমি অল্প একটু বললাম, সেটা তোমার বোঝার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ভেক্টরটির দিক কোন দিকে? কার্লের দিক কোন দিক হয়? এটা আমরা জানি, কার্লের দিক হয় সবসময় কি, ভেক্টরটা যে রাইট হ্যান্ড রুল অনুসারে। ধরো ভি ভেক্টরটা অঘূর্ণনশীল, তাহলে তো কার্লের কোনো দিক নেই, কার্ল 0। আর ভি ভেক্টরটা যদি ঘূর্ণনশীল হয়, তাহলে ভি ভেক্টরের ঘূর্ণনের দিকে আমি আমার ডান হাতের, রাইট হ্যান্ড রুল, ডান হাতের 4টা আঙুল কোন দিক বরাবর বাঁকাবো? ভি ভেক্টর যেদিকে ঘুরছে বা সুইল করছে সেই দিকে আমি লাগাবো, বা সেদিকে ডিরেক্ট করব। আর হচ্ছে আমার তোমার বৃদ্ধাঙ্গুলে সেটা যেদিকে ডিরেক্ট করবে সেদিকে হচ্ছে আমার কি হবে? কার্লের ডিরেকশন হবে। সো আমার ভি ভেক্টরটা যদি এভাবে ঘুরতে থাকে তাহলে আমার আঙুলগুলো এভাবে দেখাবে, তো আমার কার্লের ডিরেকশন উপরের দিকে। আমার ভি ভেক্টরটা যদি এভাবে ঘুরতে থাকে, আমার আঙুলের দিকগুলো এভাবে হবে, তখন আমার বৃদ্ধাঙ্গুলের ডিরেকশন নিচের দিকে হবে, যেটা হচ্ছে বেসিক্যালি কার্ল নিচের দিকে। আচ্ছা, কার্লের মাধ্যমে প্রাপ্ত কোনো ভেক্টরের মান ঘূর্ণনক্ষের সাপেক্ষে কৌণিক বেগের দ্বিগুণ হয়। কেমনে আসে এটাও তোমার জানার প্রয়োজন নেই, বাট ধরে নিতে পারো যদি যে ভেক্টরের কার্ল আমি নিচ্ছি সে ভেক্টরটা একটা ভেলোসিটি ভেক্টর হয়, তার মান তার কার্ল হবে সেই ভেলোসিটি ভেক্টর যে ঘুরছে, ঘোরার একটা ঘূর্ণন বেগ আছে না, সেই ঘূর্ণন বেগের যে ভেক্টর ফর্ম সেটার দ্বিগুণ। এমসিকিউতে আসতে পারে যে ভি যদি একটা ভেলোসিটি হয় কি হবে? এমসিকিউতে কি আসতে পারে? ভি যদি একটা ভেলোসিটি হয় তাহলে এর কার্নেল আমি কি 2 ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি পাই। এটা এমসিকিউতে আসতে পারে। এটার মানে কি, কীভাবে আসে এটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। এটার মান বুঝতে পারো যে কার্ল দ্বারা জাস্ট ঘূর্ণন বোঝানো হয়। আচ্ছা, আর এটাও এমসিকিউতে আসতে পারে যে কোনো ভেক্টর ক্ষেত্রে, সেটা ভেলোসিটি হোক বা যেটাই হোক, তার কার্লের ডাইভারজেন্স 0। যে কোনো ভেক্টর ক্ষেত্রের প্রথমে কার্ল নিব, তারপর ডাইভারজেন্স করবো। এটার মান কত হবে? এটার মান হবে 0। প্রথমে কার্ল নিব, তারপর ডাইভারজেন্স করব। কার্লের ডাইভারজেন্স হয় 0। এখানে কার্লের গ্রেডিয়েন্ট বলা হয়েছে, এটা ভুল লিখছে। কার্লের গ্রেডিয়েন্ট হয় না, মানে হয় তুমি ভেক্টর ক্ষেত্রে গ্রেডিয়েন্ট বের করতে পারবা, সেটা কম্পোনেন্ট ওয়াইজ ভাগ হয়ে যাবে, কিন্তু কার্লের গ্রেডিয়েন্ট 0 হয় না। কিসের গ্রেডিয়েন্ট 0 হয়? যে কোনো ভেক্টর ক্ষেত্রের গ্রেডিয়েন্ট 0 হয় না, কার্লের ডাইভারজেন্স 0 হয়। কার্লের গ্রেডিয়েন্ট কথাটা এখানে ভুল লিখছে, অতিমাত্রা বা গ্রেডিয়েন্ট ভুল লিখছে, এটা আমার ডাইভারজেন্স লেখা লাগবে। কার্লের কি ডাইভারজেন্স, ডট দিয়ে কি বুঝাইছে? ডাইভারজেন্স বুঝাইছে। কার্লের ডাইভারজেন্স 0। তাহলে এটা হচ্ছে তোমার কার্লের ডাইভারজেন্স কি হয়? 0 হয়। আচ্ছা, গেল। তারপরে কোনো ভেক্টর ক্ষেত্রে কার্ল 0 হলে ভেক্টর ক্ষেত্রে অঘূর্ণনশীল হয়, কোনো সমস্যা নেই, এটা আমাদের কোয়েশ্চেনেই ছিল। আর ভেক্টর ক্ষেত্রে, আর যদি কার্ল 0 না হয় তাহলে ভেক্টরটি কি হয়? ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল হয়। আর ঘূর্ণনশীল ভেক্টর ক্ষেত্রে অপর নাম কি? অসংরক্ষণশীল। অঘূর্ণনশীল ভেক্টর ক্ষেত্রে অপর নাম কি? সংরক্ষণশীল। আচ্ছা, গেল জিনিসগুলো। তারপরে 22-এ যাই। স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তরিত করে কোনটি? স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। কেমনে? নাবলাকে
নাবলায়ের স্কেলার মাল্টিপ্লিকেশনই হচ্ছে আমার কি, স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা, নট ভেক্টর গুণন স্কেলার গুণন, সেটা বোঝাচ্ছি না, স্কেলার দিয়ে কোনো একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করা। তো ফাই যদি একটা কি হয়, সাই বা ফাই খুব সম্ভবত ফাই, আচ্ছা ফাই যদি একটা কি হয় তোমার স্কেলার রাশি হয়, স্কেলার রাশি কিন্তু ভ্যারিয়েবল হতে পারে, এক্স ওয়াই জেড অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে, বাট সেটা একটা স্কেলার রাশি, ওখানে কোনো আইজেকে কম্পোনেন্ট নাই। সেটাকে যদি আমি গ্রেডিয়েন্ট করি নাবলার সাথে, তাহলে আমি কি পাই, এটা পাই, যেটা হচ্ছে একটা ভেক্টর। সিম্পল। এটা দ্বারা কি বোঝাই, এটা দ্বারা ঢাল বোঝাই, নতিমাত্রা বোঝাই, স্লোপ বোঝাই। এই প্রথম রাশিটা দ্বারা বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর ঢাল, দ্বিতীয়টা রাশিটা বোঝাচ্ছে ওয়াই অক্ষ বরাবর ঢাল, তৃতীয় রাশি দ্বারা বোঝাচ্ছে জেড অক্ষ বরাবর ঢাল। তাহলে টোটাল ঢালটা কত হবে, টোটাল ডেরিভেটিভ বা টোটাল ঢালটা কত হবে, সবগুলার ভেক্টর গুণফল। সিম্পল। আচ্ছা, টোটাল ডেরিভেটিভ না টোটাল ঢাল বললাম আমাকে ভেক্টরের, আচ্ছা যাই হোক ম্যাগনিটিউড। ওকে, সো একটি ভেক্টর রাশির মান, এখানে কি লেখা আছে আর, স্কেলার রাশির গ্রেডিয়েন্ট হচ্ছে একটি ভেক্টর রাশি যার মান হচ্ছে ওই স্কেলার রাশির বৃদ্ধির হারের সমান, যেটাকে আমরা কি বলছি, স্লোপ বলছি। আচ্ছা, গ্রেডিয়েন্ট দ্বারা বোঝাই সর্বাধিক বৃদ্ধির মানদিক। এই যে ফাই যে রাশিটা সর্বাধিক, এই রাশিটা ধরো যে এক্স ওয়াই জেডের উপর ডিপেন্ড করে কোন দিকে গেলে এই রাশির মান সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে এবং কত বৃদ্ধি পাবে। গ্রেডিয়েন্ট যেদিকে নির্দেশ করে সেদিকে গেলে সর্বোচ্চ বৃদ্ধি পাবে এবং কতটুকু বৃদ্ধি পাবে, গ্রেডিয়েন্টের মানের সমান বৃদ্ধি পাবে। সো বৃদ্ধির দিক এবং মান নির্দেশ করে, ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট ও স্কেলার রাশির বৃদ্ধির হারের সমান, বৃদ্ধির হারটা নির্দেশ করে। আর ডিরেকশনটা বোঝায় কোন, আমি এখন যে পয়েন্টে আছি ওখান থেকে বা মূল বিন্দু থেকে কোন পয়েন্টে গেলে আমি সেই সর্বাধিক বৃদ্ধির হারটা পাবো, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এগুলো অত ডিটেলসে আসলে বুঝতে পারবো না ভেক্টর ক্যালকুলাস না বললে, সো এটা নিয়ে তো প্যারা খাওয়ার দরকার নাই। আচ্ছা, 26 তারপর আমার আসে হচ্ছে 23। দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে 8 ও 6 মান দেওয়া আছে, তাদের মধ্যে তারা পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের গুণফল কত। কি গুণফল বলা হয়েছে, ভেক্টর গুণফল। তাহলে ভেক্টর গুণফলের ফর্মুলা কি ছিল, এ বি সাইন থিটা। তোমাকে তো ডিরেকশন জানি, ডিরেকশন আমরা জানি, ডিরেকশন কি, রাইট হ্যান্ড রুল। প্রথম ভেক্টর, ধরো যে এটা হচ্ছে প্রথম ভেক্টর কোন দিকে, যেদিকে প্রথম ভেক্টর সেদিকে আমি এভাবে হাতটা দিব, ধরো যে প্রথম ভেক্টর আমি তোমাদের দিকে ধরলাম, সো প্রথম ভেক্টরটা হচ্ছে এদিক বরাবর। তারপর দ্বিতীয় ভেক্টর যেদিকে, সেদিকে আমি হাতের এই আঙুলগুলোকে বাঁকাইয়ে ফেলবো। এই কাজ যদি আমি করি, এটা যেদিকে নির্দেশ করবে সেদিকে হচ্ছে তোমার ক্রস প্রোডাক্টের ডিরেকশন। এটাই হচ্ছে রাইট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড স্ক্রু রুল বলতে পারো, যেটাই বলো। তো এ বি হচ্ছে সাইন থিটা, এখন এটার মান তো 8 × 6 × sin30, ক্যালকুলেটর লাগবে না কেন, sin30 মান হচ্ছে হাফ। 8 × 6 মানে কি 48, 48কে হাফ করলে কত হয় 24 হচ্ছে অ্যান্সার। ভেক্টর গুণনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়। আচ্ছা, পি ক্রস কিউ সমান মাইনাস কিউ ক্রস পি, এটা হচ্ছে বিনিময় বিধি বা কমিউটেটিভ ল, ঠিক আছে। ক্রস প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ ল ফলো করে না। পি আর কিউকে ক্রস করা যে কথা, কিউ আর পিকে ক্রস করা সেম কথা না, মানটা সেম আসবে বাট ডিরেকশন ডিফারেন্ট হবে। পি ক্রস কিউ উপরের দিকে, কিউ ক্রস পি নিচের দিকে, সো দুটো ডিরেকশন আলাদা, জন্য একটা মাইনাস সাইন আসবে। সো এটা সঠিক, কোনো সমস্যা নেই, আমাকে সঠিক নয় বের করতে বলছে। বি, আই ক্রস আই ইকুয়ালস 0, আয়ের মানও 1, সেকেন্ড আয়ের মানও 1, বাট এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি এর মান কত, আই হচ্ছে সেম ভেক্টর, তো দুটো সেম ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 0 হয়। সো 0 হলে সাইন 0 ডিগ্রির মান কত, 0। সো বিও সঠিক। তো আই ক্রস আই যদি 0 হয়, আই ক্রস আই কি 1 হতে পারে, পারে না, সো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। আর ডি নাম্বারটা সঠিক কেন, ডি নাম্বারটা সঠিক কেন এটা আমি না জানলেও চলবে, বাট মানে আমি তো অ্যান্সার করে ফেলতেই পারছি, বাট তাও যদি বলতে হয়, দেখো আই ঝে, দেখো আই আর ঝেকে গুণ করলে কে পাওয়া যায়, ঝে আর কে কে গুণ করলে আই পাওয়া যায়, কে আর আইকে গুণ করলে ঝে পাওয়া যায়, হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এভাবে মনে রাখতে হয় আর কি জিনিসটা, কে আর আইকে গুণ করলে ঝে পাওয়া যায়, আই আর কে গুণ করলে মাইনাস ঝে পাওয়া যায়, ক্রস প্রোডাক্টের কথা বলা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এই যে স্থানাঙ্কের মাধ্যমে দুই ভেক্টরের ভেক্টর গুণফল, এটা তো আসলে তোমার ডিটারমিনেন্ট দিয়ে দেখানো যায়, সেভাবে মনে রাখার কিছু নাই।
বাট মনে রাখলে চাইলে সেটাও মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। 25, গতিশীল বস্তুর অবস্থান হচ্ছে এক্স এবং সময় টি, এর মধ্যে সম্পর্ক কী? এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। তার মানে কি, একটা গতিশীল বস্তু টি সময়ে কত দূরত্ব যায় সেটা বলা আছে, দূরত্ব কিন্তু বলা নাই, অবস্থান বলা আছে। অবস্থান আর দূরত্ব একই কথা না, দুটো ডিফারেন্ট। অবস্থানের মধ্যে ডিফারেন্স হচ্ছে দূরত্ব, আর অবস্থান হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে ডিফারেন্স। মূলবিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর দূরত্বকে বলা হয় অবস্থান, আর দুইটা ডিফারেন্ট বিন্দুর মধ্যে দূরত্বকে বলা হয় দূরত্ব বা সরণ বলতে পারো। তো মূলবিন্দুর সাপেক্ষে সরণ হচ্ছে কি, অবস্থান। তো মূলবিন্দুর সাপেক্ষে তো টি, কোনো একটা গতিশীল বস্তু টি সময়ে মূলবিন্দু থেকে কত দূরত্বে আছে সেটা হচ্ছে কি, এই ইকুয়েশন দিয়ে, এই রিলেশনশিপ দিয়ে তোমাকে কি বলা হয়েছে, বোঝানো হয়েছে। রিলেশনশিপটা কি বল, রিলেশনশিপটা কি? রিলেশনশিপটা হচ্ছে 18 মিটার প্লাস 12 মিটার পার সেকেন্ড টি মাইনাস 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার টি স্কয়ার। এটা দ্বারা ত্বরণ বোঝাচ্ছে, এটা দ্বারা ব্যাগ বোঝাচ্ছে, এটা দ্বারা ইনিশিয়াল অবস্থান বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, ভালো কথা। তো এখন তোমাকে বলা হয়েছে সময়ের বিপরীতে নিম্নে প্রদত্ত কোন অবস্থানের মান সঠিক নয়। তো তোমার সময়ের মান পুট করে করে দেখা লাগবে, টি এর মান 0 বসালে কত হয়, 1 বসালে কত হয়, 2 বসালে কত হয়, কোনটা সঠিক না সেটা বললেই হয়ে যাবে। তো 0 বসালে কিন্তু এটাও 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, তো 18 আসে অ্যান্সার। তো এই কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নাই। 1 বসালে কত আসে টি এর মান, 18 প্লাস 12, 18 প্লাস 12 কত আসে, 30, 30 থেকে 1.2 গেলে কত, 28.8। ঠিক আছে, কোনো সমস্যা নাই। টি এর মান 2 বসালে 18 প্লাস 24, ওইভাবে যোগ করে দেখতে হবে। টি এর মান 2 বসালে কত আসে, 18 প্লাস 24। তো 18 প্লাস 24 কত আসে, 24, 34, আর এটাকে 8 যোগ করলে কত আসে, 42। 42 থেকে আমি কত বাদ দেবো, 1.2 ইন্টু 4, 2 স্কয়ার মানে 4 না, 4। তো এটাকে 1.2কে 4 দিয়ে গুণ করলে কত হয়, ঠিক আছে, 1.2কে 4 দিয়ে গুণ করলে হয় হচ্ছে তোমার 12, 4 12 কত, 3 12 36, 4 12 48, তাহলে 4.8। তো 42 থেকে যদি 4.8 যায় কত আসে, 42 থেকে 5, 42 থেকে যদি 5 যায় তাহলে কত আসে, 42 থেকে যদি 5 যায় তাহলে হচ্ছে তোমার 37 আসে, তাহলে হচ্ছে 37.2, যেহেতু 4.8, 37.2। তো সিও ঠিক আছে, তো এও ঠিক আছে, বিও ঠিক আছে, সিও ঠিক আছে, তাহলে ডি হচ্ছে অ্যান্সার। এটা করে দেখার প্রয়োজন নাই, লম্বা হবে 3 কিউব মানে 9, 9 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। 9 12 কত, 108, তাহলে 10.8। এখানে আবার 9, 9 12 108, তাহলে 108 প্লাস 18 মাইনাস 9.8, সরি 10.8, ওটা দিয়ে করতে হবে। তো আমি করে দেখাই, সমস্যা নাই। এই যে 18 প্লাস 10 মান 9, 3 বসালে, 9 না 3 বসাতে হবে, 3 12 36 মাইনাস 1.2কে যদি 9 দিয়ে গুণ দিই, 9 12 কত, 108, তো 10.8 একটা দশমিকের জন্য মাইনাস 10.8। তো 18 আর 36 মিলে কত হয়, 54 হয়, রাইট। 3 18 54, 18 18 2 36, 3 18 54, 54 থেকে 10 দশমিক আর গেলে কত হয়, 54 থেকে 10 গেলে কত হয়, 44, 44 থেকে যদি 0.8 যায় 43.2, এখানে 45.2 দেওয়া, সো ডি হচ্ছে ভুল, সেটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো এরপর আমরা যাই, পুরো ক্যালকুলেশনটা তারা করছে, বাট এটা তুমি মনে মনে আসলে করতে পারবে, সমস্যা নেই। বাট এই ধরনের এমসিকিউ যখন চোখে পড়বে এগুলো হচ্ছে একটু অ্যাভয়েড করবা শুরুতে, শেষে সময় পেলে তখন করো। আগে চোখের দেখা যেগুলো অ্যান্সার করেছে সেগুলো একবারে অ্যান্সার করে ফেলবা, দ্বিতীয়বারও চোখের দেখা যেগুলো বোঝা যায় সেগুলো অ্যান্সার করে ফেলবা, একদম শেষে হচ্ছে এই ক্যালকুলেশনগুলো করবা, বুঝছো? আচ্ছা, মানে এরকম কোয়েশ্চেন বেশি থাকবে না। ত্বরণ সম্পর্কে নিচের কোনটি সঠিক, এই ধরনের কোয়েশ্চেনগুলো চোখে দেখা অ্যান্সার করে ফেলা যায়, এগুলো আগে করবা, ক্যালকুলেশন লাগে না। ত্বরণ সম্পর্কে নিজের কোনটি সঠিক, ধনাত্মক ত্বরণকে মন্দন বলে, ধনাত্মক ত্বরণকে তো মন্দন বলে না, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। তো এই হচ্ছে ভুল। বি বলে কি, ত্বরণের মাত্রা সমীকরণ হচ্ছে তোমার কি, ত্বরণের ডাইমেনশন হচ্ছে তোমার কি এলটি ইনভার্স 1, তাই না। ত্বরণ মানে কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কি এল হচ্ছে মিটারের মাত্রা বা দৈর্ঘ্যের মাত্রা, টি হচ্ছে সময়ের মাত্রা, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার না, তাহলে টি ইনভার্স 2 হওয়া উচিত। ওকে, তো বি হবে না। সি, ত্বরণে ভরবেগের পরিবর্তন হয়, ত্বরণে ভরবেগের পরিবর্তন হয়, নিউটনের ফর্মুলা থেকে আমরা জানি
ভরবেগের পরিবর্তনে, সময়ের সাথে ভরবেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি জানি? ভরবেগ সময়ের সাথে ভরবেগের পরিবর্তনের হার, এটাকে কি নামে ডিফাইন করা হয়? নিউটন তো বলছিল সময়ের সাথে ভরবেগের পরিবর্তনের হার নিয়ে নিউটন ফর্মুলা দিছিল, এই সরণের সাথে যে সময়ের সাথে যে ভরবেগের পরিবর্তন হয়, ডিপি বাই ডিটি। ঠিক আছে, ডিপি বাই ডিটি। পি হচ্ছে তোমার কি, পি হচ্ছে তোমার ভরবেগ। নিউটন তার সেকেন্ড লতে ভরবেগের পরিবর্তনের হার নিয়ে তার সেকেন্ড ল দিয়েছিল। ঠিক আছে, তো এখন এই যে ভরবেগের পরিবর্তন হয় সময়ের সাথে, এই ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ফোর্সের সমানুপাতিক, এটা বলছিল সে। ঠিক আছে, তো এই ভরবেগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা এম একটা ভি। তো আমি এমটাকে কনস্ট্যান্টকে বাইরে, এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি বাইরে নিয়ে আসতে পারি, ভ্যারিয়েবল মাস সিস্টেম যদি না হয় এমটাকে বাইরে নিয়ে আসতে পারি, তখন ডিভি বাই ডিটি আসে, যেটাকে আমরা ত্বরণ বলে ডিফাইন করছি। শুরুতে ভুল বলছিলাম যে ডিপি বাই ডিটি হচ্ছে ত্বরণ, না, ত্বরণ হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার না, ত্বরণ হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারকে ভর দিয়ে ভাগ দিতে হবে। ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ফোর্স। তো ত্বরণ যদি বাড়ে ফোর্সও বাড়বে, ফোর্স বাড়লে ভরবেগের পরিবর্তনের হারও বাড়বে। সো সি হচ্ছে আমার অ্যান্সার। ভরবেগের পরিবর্তনের হার বাড়া মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন হওয়া। সো এই আর কি। অভিকর্ষীয় ত্বরণ একটি অসমতরণ না, অভিকর্ষীয় ত্বরণ একটা ইউজুয়ালি সমতরণ আমরা চিন্তা করি। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম, একটা উচ্চতা একরকম, গভীরতা একরকম, বাট আলটিমেটলি সেটা 9.8 এর মিন ভ্যালুর আশেপাশেই থাকে। সো এই জন্য এটাকে আমরা ভূপৃষ্ঠে কী হিসেবে চিন্তা করি? অভিকর্ষীয় ত্বরণকে অসমতরণ হিসেবে চিন্তা করি না, সমতরণ হিসেবে চিন্তা করি। একটি জিপ গাড়ি ঘন্টায় 60 মাইল বেগে চলছে, ব্রেক চাপার ফলে 10 সেকেন্ড পর থেমে গেল, এক্ষেত্রে মন্দন কত? একটি জিপ গাড়ি ঘন্টায় 60 মাইল বেগে চলছে, তোমার ফিট পার সেকেন্ড স্কোয়ারে ভ্যালোসিটি বের করতে বলছে, সরি তোমার মন্দন বের করতে বলছে। তো আচ্ছা, কোনো সমস্যা নাই, তোমার এখানে কনভার্সন ইউনিটগুলো জানা লাগবে। পরীক্ষায় আসলে এই ধরনের প্রশ্ন একটা ছেড়ে আসলে কোনো সমস্যা নাই, বেশিরভাগ এটা অ্যান্সার করবে না। ঠিক আছে, পরে টাইম পেলে তুমি করতে পারো। 1 মাইল সমান কত ফুট, এটা তোমার কিন্তু জানা লাগবে। সো এগুলো তোমার মনে রাখতে হবে। সো 60 মাইল পার ঘন্টা হচ্ছে 3600 দিয়ে ভাগ দিবা পার সেকেন্ডের জন্য, তারপর হচ্ছে মাইলকে তুমি ফুটে নিবা। 1 মাইল হচ্ছে তোমার কি 5280 ফুট, এটা মাথায় রাখবা। সেটা যদি হয়ে থাকে, টি এর মান দেওয়া আছে, ইনিশিয়াল ভ্যালোসিটি, ফাইনাল ভ্যালোসিটি হচ্ছে কি 0, মন্দন হওয়ার পর গাড়ি থেমে যাবে না, থেমে যাবে। সো ফাইনাল ভ্যালোসিটি ভি হচ্ছে 0, ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে 60 মাইল পার ঘন্টা, যেটাকে ফুট পার সেকেন্ডে নিলে হয় 88 ফুট পার সেকেন্ড। কনভার্সন ফ্যাক্টরটা কি 5280 ফুট। তো সেটা যখন তুমি এখানে বসায় দিবা ইউ এর মান, সেখান থেকে তুমি এফ এর মানটা বের করবা। টি এর মান দেওয়া আছে কত? 10 সেকেন্ড, 10 সেকেন্ডে গাড়িটা থেমে যায়, তাহলে এফ এর মানটা হবে 88/10। আচ্ছা, স্থিতাবস্থা থেকে কোনো বস্তুকণা সুষম ত্বরণে অনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো, চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে কত? এখানে কিন্তু 4 সেকেন্ডে বা 3 সেকেন্ডে বলা হয় নাই, চতুর্থ বা তৃতীয় এই ধরনের সেকেন্ড বলা হয়েছে। তাহলে টি সময়ে না, টি সময় মানে হচ্ছে কি 0 থেকে টি পর্যন্ত সকল সময়, আর টিথ সময় মানে হচ্ছে কি টি সময় এবং তার আগের সময়, টি এর আগের সময়ে T-1 সময় অতিক্রান্ত দূরত্ব, আর টি সময় অতিক্রান্ত দূরত্ব, এই দুটার ডিফারেন্স হচ্ছে টিথ সময় অতিক্রান্ত দূরত্ব। প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে আমি যদি প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাদ দিই, তাহলে আমি পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা পাবো। এখানে সেটাই বোঝানো হচ্ছে। তো টি-তম সময়ে অধিকাংশ দূরত্বের ফর্মুলা রেখে আমরা ফর্মুলা মনে রাখতে পারি, সেটা সহজ মনে রাখা, ভি নট সমান হাফ এ টি স্কোয়ার বসলাম না, ওইটার জায়গায় জাস্ট 2t-1 হয়ে যাবে, তাইলেই হলো। আচ্ছা, তো হাফ এ 2t-1, এখানে যদি আমি চতুর্থ তৃতীয় সেকেন্ড অধিকাংশ দূরত্বের অনুপাত কত হবে, আমাকে অনুপাত জানতে চেয়েছে। তো ভি নট তো 0, তুমি দেখো ভি নট 0, এত ক্যালকুলেশন কেন করা লাগবে না? ত্বরণটা হচ্ছে ত্বরণের হাফ, এটা কিন্তু তৃতীয় সেকেন্ড এবং চতুর্থ সেকেন্ড দুজনের জন্য সেম। তাহলে আমি যদি অনুপাত করি, উপরে চতুর্থ সেকেন্ড নিচে দ্বিতীয় সেকেন্ড, অনুপাত করি, উপরে হবে S4 নিচে হবে S3, ইকুয়াল করার পর কত হবে? ইকুয়াল করার পর হবে হাফ, এটা কিন্তু কাটা চলে যাবে, ভিটা 0, বাকি থাকবে কি 2 ইন্টু উপরে 4 সেকেন্ড 4 - 1, নিচে থাকবে 2 ইন্টু 3 - 1। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি দেখো ভি যেহেতু 0, সেটা তার অনুপাতে আসতেছে না,
তখন এই S4 এর জন্য এই পার্টটা, S3 এর জন্য এই পার্টটা, এই দুটোর ভাগ হবে। তো হাফ এতে দুজনের জন্য কমন, এটা কাটা চলে যায়, বাকি থাকে হচ্ছে 2t - 1 2t - 1 2 × 4 - 1 2 × 3 - 1 2 × 4 মানে কি 8, 8 থেকে 1 গেলে কত হয় 7, 3 × 2 মানে কি 6, 6 থেকে 1 গেলে কত হয় 5, তাহলে 7/5, 7/5 মানে কি 7:5। ওকে, তুমি যদি দশমিকের মান বের করতে হয় 7/5 মানে কি 1.4, এটাই। ওকে, আচ্ছা, ওকে। মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডে, প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, 2 সেকেন্ড না কিন্তু, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, এখানে অতিক্রান্ত দূরত্বের, আচ্ছা, এখানে প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড বলতে প্রথম সেকেন্ড বলতে 1 সেকেন্ড বোঝাচ্ছে, দ্বিতীয় সেকেন্ড বলতে 2 সেকেন্ড বোঝাচ্ছে, তৃতীয় সেকেন্ড বলতে 3 সেকেন্ডে বোঝাচ্ছে। আচ্ছা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের অনুপাতটা কত হয়? এখন তুমি দেখো মুক্তভাবে পড়ন্ত বস্তু মানে কি, ইনিশিয়াল ভেলোসিটি 0, পরে অভিকর্ষ ত্বরণের কারণে সে নিচে পড়ছে। তো আমরা h সমান কি জানতাম? অতিক্রান্ত দূরত্ব h সমান ut প্লাস হাফ g/t²। ইউ এর মানটা কত? 0, যেহেতু মুক্তভাবে পড়ন্ত, ঠিক আছে, এবং ইনিশিয়াল ভেলোসিটি আমরা 0 এস্টিমেট করতে পারি। তাহলে h এর মানটা কিসের সমান হয়েছে? হাফ g/t², যেখানে হাফ g আবার কনস্ট্যান্ট, সবসময় কনস্ট্যান্ট থাকে ভূপৃষ্ঠে। তার মানে কি দাঁড়ালো? তার মানে h এর মানটা দাঁড়ালো হচ্ছে সমানুপাতিক t²। ঠিক আছে, h এর মান যদি সমানুপাতিক t² হয়, h1 = h2 = h3, 1 2 3, h1 h2 h3, h1 h2 h3 হবে t1² t2² t3²। t1² হচ্ছে 1, t2² হচ্ছে 2² 4, t3² হচ্ছে কি 3² 9। আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কেমন হয়? পরাবৃত্তাকার হয়, অলওয়েজ পরাবৃত্তাকার হয়। ঠিক আছে, কেন? এটা হচ্ছে প্রাস, এটা কি হয়? আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তু একটা প্রাস। ধরো যে তুমি একটা এখানে একটা এটা ধরো যে একটা তোমার কি, আচ্ছা ধরো এটা বাদ দাও, ধরো যে আমি এখান থেকে এটাকে আনুভূমিকভাবে নিক্ষেপ করব, এ কি সোজা চিরকাল যেতে থাকবে? অভিকর্ষজ বলের কারণে সে সামনে যেতে যেতে নিচে চলে যাবে না, সে কিন্তু সোজা এদিক থেকে কিন্তু সে সোজা এভাবে যাবে না, সে কি হবে, সে এখান থেকে যেতে যেতে এভাবে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে বেঁকে যাবে। এটাই হচ্ছে কি পরাবৃত্তাকার পথ। সো অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কেমন হয়? পরাবৃত্তাকার বা প্যারাবোলিক। এটা হচ্ছে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ, ট্র্যাজেক্টরির সমীকরণ, যেটা তোমার না জানলেও চলবে, তোমার আসবে না, মনে রাখতে পারো। বাট আলটিমেটলি এটা অ্যান্সারের জন্য তোমার এটা জানা উচিত, একটা কমন সেন্স, যে আমি যখন এইভাবে কোনো কিছুকে অনুভূমিকভাবে ছুড়বো, সে সোজা চিরকাল যাবে না, সে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে বেঁকে যাবে, এটাই অ্যান্সার। আচ্ছা, একটি প্রাসের যে গতি, ধরো যেটা পুরো প্রাসের গতিপথ, এই গতিপথের সর্বোচ্চ বিন্দুতে, গতি বলতে এখানে গতিপথ বোঝাচ্ছে, এই প্রাসের গতির সর্বোচ্চ বিন্দুতে এর বেগত্বরণ কত? বেগত্বরণের অভিমুখ কত? দেখো, তুমি যখন এখানে তাকে নিক্ষেপ করছো, তুমি তাকে একটা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করছো, এভাবে একটা অ্যাঙ্গেল করে, এভাবে হচ্ছে এভাবে নিক্ষেপ করছো একটা অ্যাঙ্গেল করে, একটা অ্যাঙ্গেল করে যদি তুমি এভাবে নিক্ষেপ করো, তাহলে তার ভ্যালোসিটি হচ্ছে এটা দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ভি সাইন থিটা, একটা হচ্ছে ভি কস থিটা। কিন্তু সে যখন সর্বোচ্চ বিন্দুতে যাবে, সেই সর্বোচ্চ বিন্দু থেকে আর উপরে যেতে পারবে? সর্বোচ্চ বিন্দু থেকে কিন্তু সে আর উপরে যেতে পারবে না। তার মানে কি, তার উপরের উপাংশটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে তার শুধুমাত্র কোন উপাংশটা বাকি থাকবে? অনুভূমিক উপাংশটা। তার মানে কি, সর্বোচ্চ বিন্দুতে গতির দিক কোন দিকে হবে, বা ভ্যালোসিটির দিক কোন দিকে হবে? এদিক বরাবর। আর ত্বরণের দিক, এই পুরো গতিপথে বস্তুর উপর একটা ত্বরণই কাজ করে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সেটা কোন দিকে? নিচের দিকে। বস্তু নিচের দিকে যায়, ঠিক আছে, সামনের দিকে কিন্তু কোনো ত্বরণ কাজ করে না, সামনের দিকে কিন্তু সমবেগ। এখানে সামনের দিকের বেগের উপাংশ যা, এখানেও সামনের দিকের বেগের উপাংশ সেম। এখানে ভি নট কস থিটা নট না, এখানেও কিন্তু ভি নট কস থিটা নট, এটা কোনোভাবে চেঞ্জ হবে না, কারণ এই বরাবর কোনো ত্বরণ কাজ করে না। কিন্তু উপরের দিকে কি কাজ করে? একটা যে ভ্যালোসিটি আছে এটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। এখানে ভি নট সাইন থিটা ছিল, এখানে 0 হয়ে গেছে। কেন? কারণ ত্বরণ নিচের দিকে কাজ করতেছিল, এই ত্বরণটা কাজ করে এর ভ্যালোসিটির মানটাকে কমায় 0 বানিয়ে ফেলছে, 0 থেকে পরে নিচের দিকে আবার বাড়ছে ভ্যালোসিটিটা। এই হচ্ছে বিষয়। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তো পরস্পরের সাথে সমকোণে আছে। আচ্ছা।
এগুলো তোমরা পারো, এত কঠিন বিষয় না, এগুলা বইয়ে আছে, নতুন কিছু না। বৃত্তীয় গতির ক্ষেত্রে কোনো কেন্দ্রমুখী বলের সমীকরণ কোনটি? mv স্কয়ার বাই আর অথবা m ওমেগা স্কয়ার আর, ডি হচ্ছে অ্যান্সার। এটা কিভাবে আসে? কেন্দ্রমুখী ত্বরণের সূত্র হচ্ছে, সেন্টিপেটাল অ্যাক্সেলারেশনের সূত্র হচ্ছে ভি স্কয়ার বাই আর অথবা ওমেগা স্কয়ার আর, ঠিক আছে? তাহলে এটাকে যদি m দিয়ে গুণ করি তাহলে আমি ফোর্সটা পেয়ে যাই, দ্যাটস ইট। কেমনে আসে এটা জানার প্রয়োজন, এটা প্রমাণ বইয়ে আছে। বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমগতিতে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি ছিল? ভি স্কয়ার বাই আর, রাইট? তো এটার এর মান কত দেওয়া আছে? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর বৃত্তাকার পথে সে 72 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, রাইট? তো 72 কিলোমিটার পার আওয়ার মানে কি? 72,000 মিটার ডিভাইডেড বাই 3600 সেকেন্ড। সো আমি 720কে 36 দিয়ে ভাগ করব, রাইট? সিম্পল কথা হচ্ছে 720কে আমি 36 দিয়ে ভাগ করব। 720কে যদি 36 দিয়ে ভাগ করি, 36 দুগুণে কত হয়? 72। 36 মাল্টিপ্লাই বাই 2 হচ্ছে 72, তাহলে একটা জিরোর কারণে আমার 20 আসছে। অ্যান্সারটা হচ্ছে 20 স্কোয়ারকে আমি 1 দিয়ে ভাগ করবো। 20 স্কোয়ার মানে কি? 400। অ্যান্সার হচ্ছে আর 400 সি। সিম্পল। এটা হচ্ছে তোমার কি কেন্দ্রমুখী ত্বরণ বা সেন্টিপেটাল অ্যাক্সেলারেশনের ম্যাথ। এত বেশি ম্যাথ কিন্তু তোমার আসবে না পরীক্ষায়, বাট আসলে এত সহজেই আসবে, যেগুলো তুমি মুখোমুখি ক্যালকুলেশন করতে পারো, যেগুলোর জন্য তোমার কি ক্যালকুলেটার কোনো প্রয়োজন নাই। প্রাসের গতিপথ কীরূপ হবে আমরা শুরুতেই পড়ছি, প্যারাবোলিক হবে। এখানে অধিবৃত্ত দেওয়া আছে, কারণ ইশাক স্যারের বইয়ে আসলে জিনিসটাকে পরাবৃত্তিক অধিবৃত্ত হিসেবে লিখছে, এটা ভুল লিখছে আসলে। বাট যেহেতু ইশাক স্যারের বইয়ে অধিবৃত্ত লিখছে, আমরা অপশানে অধিবৃত্ত থাকলে অধিবৃত্ত দাগাবো, অপশানে যদি অধিবৃত্ত না থাকে সেক্ষেত্রে আমরা পরাবৃত্ত দাগাবো। আচ্ছা, কিন্তু এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি হচ্ছে কি? প্যারাবোলিক। প্যারাবোলিকের বাংলা হচ্ছে পরাবৃত্ত আসলে। আচ্ছা যাক, কনফিউজ হওয়ার কিছু নাই, বাট পরীক্ষা আসলাম অধিবৃত্ত দাগাবো, যেহেতু ইসাক স্যারের বই সেটা আছে। ভূপৃষ্ঠ হতে নিক্ষিপ্ত কোনো বস্তুর উড্ডয়নকাল বস্তুর উত্থানকাল বা পতনকালের কত গুণ? ঠিক আছে, তো তুমি দেখো, এটা তো আমরা মুখস্থ আসলে জানি। তুমি দেখো যে কোনো বস্তু ক্ষেত্রে তুমি যখন উপরে নিক্ষেপ করবা, অভিকর্ষ ত্বরণটা কি মন্দন হিসেবে কাজ করবে উপরে নিক্ষেপ করলে। তাহলে ভি সমান ইউ মাইনাস জিটি, মানে এটা ভি নট মাইনাস জিটি। এই ভিটা জিরো হয়ে যাবে, উপরে গিয়ে একসময় থেমে যাবে না? থেমে যাবে। তাহলে টি ওয়ানের মান কত আসলো? উড্ডয়নকাল T1 ভি নট বাই জি, রাইট? এখন তুমি যখন নিচে নামবা তখন কি হবে বলো? এখানে উপরে লিখি, তুমি যখন নিচে নামবা তখন এই ভি উপরে কিন্তু তোমার কত ভ্যালোসিটি? জিরো ভ্যালোসিটি। এখন ভি হচ্ছে ফাইনাল ভ্যালোসিটি। ভি সমান কত হয় বলো? ইউ মাইনাস নাকি প্লাস? উপর থেকে নিচে নামার সময় প্লাস হবে জিটি। আচ্ছা, এখন ইনিশিয়াল ভ্যালোসিটি জিরো উপরে, ভি নটের মানটা তো ভি এর মানটা জিরো, তাহলে ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে জিরো। তাহলে তোমার ভি সমান জিটি আসছে। T2 সমান কি? ভি বাই জি। T2 সমানও কত আসছে আমার? ভি বাই জি। এই ভি হচ্ছে ভি নটের সমান। কেন? তুমি যে গতিশক্তিতে তাকে নিক্ষেপ করছো উপরে, সে যখন তোমার কাছে ফিরে আসবে, তোমার কাছে সেম গতিশক্তিতে নিচে ফিরে আসবে। কেন? কারণ মাঝখানে শক্তির কোনো অপচয় হয় নাই। এখানে ফ্রিকশন বা এরকম কোনো কিছু বলে না, তার মানে কি মাঝখানে শক্তির কোনো অপচয় হয় নাই। তুমি যে ভ্যালোসিটিতে তাকে উপরে নিক্ষেপ করছো, সেম ভ্যালোসিটিতে সে তোমার কাছে নিচে ফেরত আসবে। গেল। তাহলে ইনিশিয়াল ভ্যালোসিটি ফাইনাল ভ্যালোসিটি দুটোই সমান হবে। আচ্ছা, তো টোটাল তাহলে ইন্ডিভিজুয়াল উড্ডয়নকাল হচ্ছে ভি নট বাই জি। তারপর হচ্ছে নিচে নামার সময়টাও হচ্ছে ভূপৃষ্ঠে ফিরে আসতে সময় লাগে ভি নট বাই জি। টোটাল সময় লাগে কত? 2 ভি নট বাই জি। তাহলে তোমাকে প্রশ্ন করা হয়েছে নিক্ষিপ্ত কোনো বস্তুর উত্থানকাল বা পতনকালের কত গুণ? দ্বিগুণ। আচ্ছা, তুমি তো মনে রাখবে, এগুলো তোমায় করে দেখবা না, তুমি মনে রাখবা, করে দেখার পরীক্ষা টাইম পাবা না, এমসিকিউ তো। আচ্ছা, প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ। প্রাসের গতি, আমি একটু আগে কি বললাম? প্রাসের গতিপথে তুমি যে প্রাসটাকে নিক্ষেপ করছো, সে যাবে, একটাই ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে একদম নিচের দিকে অভিকর্ষ ত্বরণ।
অনুভূমিক বরাবর কোনো ত্বরণ কাজ করে না, তো এটা হচ্ছে 0। এন্ড পাশের গতির বৈশিষ্ট্য কিছু লেখা আছে, ওগুলো পড়তে পারো। উলম্ব ভার্টিক্যাল একটা এটা হচ্ছে একটা প্লেনার মোশন, একটা নির্দিষ্ট প্লেনে সীমাবদ্ধ থাকে, তলের উপর থাকে একটা নির্দিষ্ট। দ্বিমাত্রিক এটাকে তলের উপর থাকে, ভার্টিক্যাল প্লেনে যে নির্দিষ্ট সীমাবদ্ধ, এটা হচ্ছে তোমার তলের উপর থাকে, তার মানে কি দ্বিমাত্রিক, তলের উপর থাকা মানে হচ্ছে দ্বিমাত্রিক। আচ্ছা, বক্রগতি এটা তো আমরা জানি, এটা কার্ভ মোশন। আর হচ্ছে সমতরণ বিশিষ্ট, তার মানে কি জি এর মানটা কনস্ট্যান্ট থাকে। এটা গতিবৃত্ত হচ্ছে অধিবৃত্তাকার, মানে প্যারাবোলিক। ইসেক স্যার অধিবৃত্তাকার লিখছে, আসলে এটা পরাবৃত্তাকার, বাট স্যারের বইয়ে যা লিখছে তাই লিখবা। সর্বোচ্চ দায় ব্যাগ কী হয়? সর্বনিম্ন 0। উলম্ব ব্যাগ 0 হয়, অনুভূমিক ব্যাগ কিন্তু 0 হয় না। এখানে সর্বোচ্চ দায় যে ব্যাগ, সর্বনিম্ন যে 0 লিখছে, এটা কিন্তু শূন্যটা উলম্বটা 0, অনুভূমিকটা কিন্তু 0 না। গতি কিন্তু একমাত্রিক হয়। আর নিক্ষেপ প্রাসের অনুভূমিক বরাবর সর্বোচ্চ সরণ কত হবে, কখন হবে? যখন প্রাসের নিক্ষেপ করার কোণটা 45 ডিগ্রি এর সমান হবে, অনুভূমিক পাল্লা তখন সর্বোচ্চ হবে। অনুভূমিক পাল্লা মানে কি? অনুভূমিক বরাবর তোমার সর্বোচ্চ দূরত্ব, অতিক্রান্ত সর্বোচ্চ দূরত্ব। প্রাসটা যদি এখান থেকে নিক্ষেপ এখানে আসে, এই দূরত্বটা হচ্ছে তোমার কি? অনুভূমিক পাল্লা। তুমি যদি 45 ডিগ্রিতে নিক্ষেপ করো, অনুভূমিক পাল্লাটা সর্বোচ্চ হবে। 90 ডিগ্রিতে নিক্ষেপ করলেও 0 হবে, 0 ডিগ্রিতে নিক্ষেপ করলেও 0 হবে। আচ্ছা, ওটা যদিও কোনো ফিজিক্যাল মিনিং নাই। অনুভূমিক বরাবর পাশের ত্বরণ, অনুভূমিক বরাবর ত্বরণ কিন্তু 0, উলম্ব বরাবর ত্বরণ হচ্ছে কত? -g। -g কেন? কারণ নিচের দিকে, উপরের দিকে না। অনুভূমিক দিকে ব্যাগের উপাংশ 0, সরি, অনুভূমিক দিকে তো ব্যাগের উপাংশ 0 না। দেখো, উলম্ব দিকে ব্যাগের উপাংশ 0, এটা ভুল লিখছে এখানে, এটা ভুল লিখছে। এটা উলম্ব দিকে ব্যাগের উপাংশ হচ্ছে কত? 0। আচ্ছা, এখানে ব্যাগ লিখতে চাই না, ওরা আসলে লিখতে চাচ্ছে ত্বরণ। এখানে ত্বরণ হবে, এটা হচ্ছে ত্বরণ হবে। অনুভূমিক দিকে ত্বরণের উপাংশ 0, অবশ্যই, কারণ ত্বরণ নিচের দিকে আসলে, তাহলে অনুভূমিক দিকে তার উপাংশ 0 হবে। আর প্রাসের সর্বাধিক উচ্চতায় ব্যাগ হচ্ছে শুধু অনুভূমিক হয়, উলম্ব হয় না। ব্যাগ ও ত্বরণের মধ্যে কোণ 90 ডিগ্রি হয়। অনুভূমিক দিকে ত্বরণ না থাকায় অনুভূমিক দিকে ব্যাগের যে উপাংশ, সেটা শুরুতে যা থাকে একদম পুরো গতিপথে সেম থাকে, ধ্রুব থাকে। উলম্ব বরাবর ত্বরণ থাকে, তাই ব্যাগের উপাংশ কী হয়? পরিবর্তন হয়। আচ্ছা, এগুলা পরীক্ষা আসলে লিখবা আর কি। মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি কোনটি? একটা বস্তু যদি তুমি মুক্তভাবে ফেলো, তুমি যখন একটা বস্তুকে মুক্তভাবে ফেলবা, সে কোনো বাধা পাবে না, ডানে বামে কোনো ফোর্স পাবে না। সে যদি মুক্তভাবে পড়ে, তুমি যে লাইন বরাবর তাকে ফেলছো, সে সেই লাইন বরাবর মাটিতে গিয়ে টাচ করবে। তো একটা নির্দিষ্ট লাইনের মধ্যে তার গতিটা কি? সীমাবদ্ধ। একটা নির্দিষ্ট লাইনের মধ্যে যদি তার গতি সীমাবদ্ধ থাকে, একটা লাইন হচ্ছে একমাত্রিক, তাহলে তার গতি হচ্ছে একমাত্রিক, সরি, তার গতি হচ্ছে একমাত্রিক সুষম। সুষম মানে কি? ত্বরণটা হচ্ছে সুষম বা কনস্ট্যান্ট, তাহলে তার গতিটা কি? একমাত্রিক বা সুষম। আচ্ছা, একমাত্রিক এবং সুষম আর কি। ওকে, বলের বৈশিষ্ট্য 9 কোনটি? স্থির বস্তুকে গতিশীল করা, এটা বলের বৈশিষ্ট্য, নিউটনের ফার্স্ট ল। গতিশীল বস্তুর বেগ সর্বদা বৃদ্ধি করা, আচ্ছা, এটাতে আমরা আসতেছি। গতির দিক পরিবর্তন করা, হ্যাঁ, নিউটনের ফার্স্ট এর একটা রেজাল্ট হচ্ছে এটাই, যে গতির দিক বল পরিবর্তন করতে পারে। আর জোড়ায় জোড়ায় ক্রিয়া করা, নিউটনের থার্ড ল, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। গতিশীল বস্তুর ব্যাগ সর্বদা বৃদ্ধি করা, বল প্রয়োগ করে আমরা চাইলে গতিশীল বস্তুর ব্যাগ বৃদ্ধি করতে পারবো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সে বল প্রয়োগ করলে গতিশীল বস্তুর ব্যাগ শুধু বৃদ্ধি পাবে তা কিন্তু না। বল প্রয়োগ করলে গতিশীল বস্তুর ব্যাগ বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে, যে কোনোটাই হতে পারে। শুধু বৃদ্ধি পাবে এমন কোনো নিয়ম কিন্তু নাই। সো অ্যান্সারটা হবে কত? সি। আচ্ছা, সরি, বি। ওকে, তো নিউটনের ফর্মুলা থেকে অ্যান্সার করা যায়। পাউন্ডাল বলের একক পাউন্ডাল, এটা তোমার ফুট পাউন্ড এককে, আর নিউটন হচ্ছে গ্যাস এককে, এগুলো মনে রাখবা তাহলে হবে। আচ্ছা, কোন কণার বিনিময়ে তড়িৎ চৌম্বক বল কার্যকর হয়? ফোটন। আমরা যখন যে কোনো এক ন্যাচারাল ফান্ডামেন্টাল ফোর্স অফ নেচার, তাদেরকে যখন কোয়ান্টাইজ করি, সেই ক্ষেত্রে ফোটন যেটা, সেটা হচ্ছে কোন বল তোমার বলের বাহক হিসেবে কাজ করে? তড়িৎ চৌম্বক বল। বোজন,
হচ্ছে তোমার বোজন তো হচ্ছে আসলে একটা নির্দিষ্ট কণার টাইপ, পার্টিকেলের টাইপ, এটা কোনো স্পেসিফিক, এটা বলবাহী কণাগুলোর টাইপ হচ্ছে বোজন, বাট স্পেসিফিক কোনো বোজনের মধ্যে কিন্তু অনেক বল, যেমন গ্র্যাভিটন থাকতে পারে যেটা আমরা এখনো পাই নাই। তারপর WN Z বোজন থাকতে পারে, যেগুলো হচ্ছে বেসিক্যালি তোমার কি উইক নিউক্লিয়ার ফোর্স খুব সম্ভবত আছে, যেটাই হোক ওগুলো তোমার বইয়ে আছে, ঠিক আছে, ওই 1 নম্বর চ্যাপ্টারে কিন্তু আছে, জাস্ট মনে রাখবা। এই যে সালাম ওয়াইনবার্গ গ্লাসো, এটার কথাই বলতেছি, WZ বোসন ওরাই আবিষ্কার করছিল আর কি। আচ্ছা যাই হোক, এটা ফোটন হবে অ্যান্সার। সালাম ওয়াইনবার্গ গ্লাসো, সালাম পাকিস্তানি, আর হচ্ছে পাকিস্তানের ফেমাস তোমার ফিজিসিস্ট ওয়াইনবার্গ গ্লাসো কোন দুটি বলকে একীভূত করতে সমর্থ হয়েছিলেন? তারা দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যান্ড উইক নিউক্লিয়ার ফোর্স। তো তড়িৎচুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বলকে যদি আমি কম্বাইন করি, আমি যে নতুন ফোর্সটা পাবো সেটা হচ্ছে WNZ বোজন, তোমার সেটাকে ভাগ হিসেবে কাজ করা আর কি। সো এটা হচ্ছে বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা গেল, উইক নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড তোমার কি তড়িৎচুম্বকীয় বল। ভরবেগের মাত্রা সমীকরণ নিচের কোনটি? মাত্রা সমীকরণ বা ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে ml, ভরবেগ মানে হচ্ছে তোমার কি m গুণ v। তো m এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল M, v হচ্ছে কি LT ইনভার্স 1, তাহলে mLT ইনভার্স 1 হচ্ছে অ্যান্সার এ। ইউনিট যাই হোক, ইউনিটে হচ্ছে তোমার ইউনিট চেঞ্জ হতে পারে, এবার মাত্রা সমীকরণ কিন্তু সবসময় সেম থাকে, এটা ইউনিটের উপর ডিপেন্ড করে না। 20 মিটার উঁচু থেকে একটি বল বালির মধ্যে পতিত হলে বালির মধ্যে 1 মিটার ঢুকে থেমে গেল, এক্ষেত্রে নিচের কোনটি সংরক্ষিত থাকবে? 20 মিটার উঁচু থেকে একটি বল বালির মধ্যে পতিত হলো, এটা বালি 20 মিটার উঁচুতে একটা বল মাটির মধ্যে পড়লো, উপর থেকে নিচ পর্যন্ত আসার সময় তার সম্পূর্ণ বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হয়েছে, কোনো সমস্যা নেই, কোনো লস হয় নাই। বা সে যখন বালির মধ্যে ঢুকার জন্য প্রবেশ করবে তখন বালির একটা বাধা পাবে সে, এই বাধার কারণে কি হবে? এই বাধার কারণে হচ্ছে তার সেই যে বল, সেই যে শক্তি বিভব শক্তি যে গতিশক্তিতে পরিণত হলো, সেই সম্পূর্ণ গতিশক্তি একটা অংশ কিন্তু কি হয়ে যাবে? লস হয়ে যাবে। সেটা হচ্ছে তোমার কী হিসেবে কাজ করবে? সেটা হচ্ছে তোমার লস হিসেবে কাজ করবে। সো তোমার সম্পূর্ণ বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হলো, সেটা যখন বালির মধ্যে প্রবেশ করতে যাবে এই গতিশক্তির কিছু অংশ তোমার কি নষ্ট হয়ে যাবে তাপ হিসেবে, ফ্রিকশানের জন্য। তো এই যে নষ্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু তোমার কি গতিশক্তি কখনোই সংরক্ষণশীল থাকবে না, বিভব শক্তিও সংরক্ষণশীল থাকবে না, তো গতিশক্তি সংরক্ষণশীল থাকবে না। সো এ হচ্ছে অ্যান্সার হবে না, তো বিও অ্যান্সার হবে না, যেহেতু উভয়ই বলা হয়েছে গতিশক্তিও থাকে না, গতিশক্তি কিন্তু তোমার কি হয় না বলো, তোমার কনস্ট্যান্ট থাকে না, সংরক্ষণশীল হয় না। সো অ্যান্সারটা হচ্ছে কি প্রযুক্ত বল সংরক্ষণশীল হয়, প্রযুক্ত বল তার সংরক্ষণশীল হওয়ার বিষয় না এখানে। তো বিষয়টা হচ্ছে শুধুমাত্র ভরবেগ সংরক্ষণশীল থাকে। দেখো এটা একটা বালি, এর মধ্যে উপর থেকে কি পড়ছে? বল পড়ছে, এই পুরো সিস্টেমটাকে আমি বাইরে থেকে ঠেলছি না। ধরো যে একটা রুমের মধ্যে বালি রাখছি, উপর থেকে 20 মিটার উঁচু থেকে বলটা বালির মধ্যে পড়ছে, আমি কি রুমটাকে ঠেলে সামনে নিয়ে যাচ্ছি? রুমের কি কোনো গতি আছে? রুমের কোনো গতি নাই। রুমের কোনো ত্বরণ আছে? কোনো ত্বরণ নাই। তার মানে কি ওই রুমের উপরে এক্সটার্নাল ফোর্স জিরো হলে ভরবেগটা সংরক্ষণশীল থাকবে, কিন্তু গতিশক্তিটা সংরক্ষণশীল কেন থাকবে না? কারণ মাটির বাধার কারণে এই গতিশক্তিটা কি হবে? নষ্ট হবে। আচ্ছা, তো বস্তুর গতিশক্তি কিন্তু তোমার কি হবে না? সংরক্ষণশীল থাকবে না, নষ্ট হবে। নষ্ট হয়ে এখন তুমি বলতে পারো যে নষ্ট যদি হয় শক্তিটা কে পাইছে? বালি পাইছে, তাহলে বালি মুভ করা উচিত না? কিন্তু বালি তো তোমার গ্রাউন্ডের সাথে লাগানো, এত বড় পৃথিবীকে তো সামান্য গতিশক্তিতে মুভ করানো সম্ভব না। সো আমরা এটাকে আসলে সংরক্ষণশীল না বলি আর কি। আচ্ছা, বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান? বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান? বলের ঘাতের সাথে রৈখিক ভরবেগের পরিবর্তনের সাংখ্যিক মান সমান। সাংখ্যিক মান সমান মানে কি? মানটা সমান হলো, মিনিংটা ডিফারেন্ট। তো বলের ঘাত মানে কি? বলকে সময় দিয়ে গুণ করা। আবার বল মানে কি? ভরবেগের পরিবর্তনের হার, সময়ের সাথে ভরবেগের পরিবর্তনের হার। তো সময়কে, ভরবেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে ভাগ দেওয়া, তো সেটাকে যদি আমি সময় দিয়ে গুণ দেই,
আমি কি পাবো? ভরবেগের পরিবর্তন পাবো। তার মানে কি? তার মানে হচ্ছে বলের ঘাত হচ্ছে বেসিক্যালি ভরবেগের তোমার মাত্রার সমান বা সাংখ্যিক মানের ক্ষেত্রে সমান, কিন্তু তোমার হচ্ছে মিনিংটা ডিফারেন্ট। বলের ঘাতকে বলা হয় ইম্পালস অফ ফোর্স। কোনো বলের কি ওই কোনো একটা বল এবং সেই বল কতক্ষণ ক্রিয়া করে, এই দুইটার গুণফলকে আমরা বলি হচ্ছে কি বলের ঘাত, যেটা একটা ভেক্টর রাশি, এটাকে এই দিয়ে প্রকাশ করা হয়। এখন এই বলের ঘাত তো এটা গেল, বলের ঘাতটার মান কত আসে? এমভি মাইনাস এমভি নট। এর মানে কি? এর মানে হচ্ছে বেসিক্যালি ভরবেগের পরিবর্তন সমান, সাংখ্যিক মানটা সমান, মিনিংটা যদিও ডিফারেন্ট, সাংখ্যিক মানটা কি সমান। আচ্ছা গেল। 44, 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 10 মিটার পার সেকেন্ড এ বৃদ্ধি পাবে? আচ্ছা, 60 কেজি ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে ব্যাগ বৃদ্ধি পাবে, বুঝছো? তো আমরা ধরে নিচ্ছি ব্যাগের বৃদ্ধি হচ্ছে সরল রৈখিক, তার মানে কি ত্বরণটা সমত্বরণ। আমরা ধরে নিচ্ছি এটা সমত্বরণ হচ্ছে, সমত্বরণ যদি হয় ব্যাগের বৃদ্ধিটা কি হবে? সরল রেখায় হবে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে, যেহেতু কিছু বলে দেয় নাই। তো এই যে ধরে নিলাম আমরা। তো 60 কেজি হচ্ছে ভর, এম এর মান 60, ব্যাগের পরিবর্তন কত বলছে? 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে, তাহলে ব্যাগের পরিবর্তন হচ্ছে 10। কত সময়ে? 1 মিনিটে। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তো নিচে 60 দিয়ে ভাগ, তো আনসারটা আসলে কত? 10 নিউটন। নিচে হচ্ছে সময়ের ডিফারেন্স, উপরে হচ্ছে ব্যাগের ডিফারেন্স। তাহলে আমি কি পাবো? ত্বরণ পাবো। ত্বরণকে এম দিয়ে গুণ করলে আমি বল পাবো। তো সময়ের ডিফারেন্স হচ্ছে 1 মিনিট। 1 মিনিটে বলটা প্রয়োগ হয়েছে, বলটা যতক্ষণ প্রয়োগ হয়েছে, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড। উপরে হচ্ছে তোমার ব্যাগের কত পরিবর্তন, যেটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি। তাহলে আমরা কি পাবো? 10 নিউটন হচ্ছে অ্যান্সার। এটা ক্যালকুলেটার লাগানা, 60 কারা চলে যায়। বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলে? একটু আগে পড়াছিলাম বলের ঘাত। ঘাত বল কিন্তু বলে না, ঘাত বল সম্পূর্ণ কি আলাদা জিনিস। ঘাত বল কি? ইম্পালস ফোর্স। বলের ঘাত কি? ইম্পালস অফ ফোর্স, দুটা আলাদা জিনিস। ঘাত বল হচ্ছে কি খুবই অল্প সময়ের জন্য যে বলটা প্রয়োগ করা হয়, খুবই অল্প সময়ের জন্য যদি একটা বড় বল প্রয়োগ করি আমি, সেটাকে বলা হয় ঘাত বল। কিন্তু বলের ঘাত হচ্ছে তুমি যত সময় ধরে যে বলই প্রয়োগ করো না কেন, সময় আর বলের গুণফল। আচ্ছা গেল। কোন নিত্যতার সূত্র জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি? ভরবেগের নিত্যতার সূত্র, রৈখিক ভরবেগ অ্যাকচুয়ালি, কৌণিক ভরবেগ না, কারণ তোমার রকেটের গতির মধ্যে কৌণিক গতির বিষয় নেই। আমরা যে রকেটের মোশনটা ডিরাইভ করছি নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল অফ মোশন থেকে, সেখানে আমরা কিন্তু ভরবেগের নিত্যতার সূত্র ইউজ করছি, ঠিক আছে? তো তুমি দেখো রকেটের পেছন থেকে যে জ্বালানিগুলো বের হয়, তাদের একটা ভেলোসিটি আছে বের হওয়ার, তাদের একটা ভরবেগ আছে। জ্বালানি বের হওয়ার যে ভরবেগ আর রকেটের যে ভরবেগ, দুইটার যোগফল 0 হইতে হবে। তাহলে জ্বালানি যদি নিচের দিকে যায় একটা নির্দিষ্ট ভরবেগে, রকেট সেম ভরবেগে উপরের দিকে যাবে, এরকম একটা বিষয় ক্যালকুলেশনটা। বাট তো ওইটার কারণে রকেট আসলে সামনের দিকে যায়, জ্বালানির ভরবেগের ধাক্কায় সে হচ্ছে উপরের দিকে যায়, ভরবেগটা সনকনশীল রাখতে রকেট উপরের দিকে জ্বালানির ধাক্কায় যায়। এটা হচ্ছে খুবই সিম্পলিফাইড একটা এক্সপ্লেনেশন। এটা আপাতত তোমাদের লেভেলে ধরে নিতে পারো যে এটাই সঠিক। হ্যাঁ, তো ডিরাইভেশন কিন্তু তোমাদের বইয়ে আছে যে রকেটের, ওইটার ডিরাইভেশন হয়তো বইয়ে নাই, বাট দরকার নেই, এটা সমস্যা নেই। কারণ এখানে একটু এটা জটিল ডিরাইভেশন, কারণ হচ্ছে এটা ভ্যারিয়েবল ম্যাস সিস্টেম। রকেট থেকে জ্বালানি যত বের হচ্ছে, রকেটের ভর কমে যাচ্ছে না। তো আমরা তো ইউজুয়ালি ভরকে বা ম্যাসকে স্কেলার ধরি, এখানে আমার ম্যাসকে স্কেলার ধরা যাবে না। সো এটা হচ্ছে বেসিক্যালি ভ্যারিয়েবল ম্যাস সিস্টেম আর কি। সো আমার ওইভাবে ক্যালকুলেশনটা চিন্তা করতে হবে। বাট এটা তুমি মাথায় রাখতে পারো যে কোনো নিত্যতার সূত্র, জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি, সেটা হচ্ছে রৈখিক ভরবেগ। আচ্ছা, যে গ্যাসটা বের হয় তার ভরবেগ আর ওই ভরবেগ টোটাল সেম থাকে, টোটাল জিরো হয় আর কি। আচ্ছা, ইনিশিয়ালি স্থির ছিল তাই টোটাল 0 হয়। আচ্ছা, নিজের কোনটি সঠিক নয়? টর্ক ইকুয়ালস টু আর ক্রস এফ, এটা সঠিক। ওই যে টর্কের উপর একটা ভেক্টর সাইন দেওয়ার কথা ছিল। এল ইকুয়ালস আর ক্রস পি, এটাও সঠিক। ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর, এটাও সঠিক। ডি হচ্ছে ভি ইকুয়ালস টু আর ক্রস ওমেগা। আর কি আর ক্রস ওমেগা কিন্তু হয় না, ভি ক্রস ওমেগা হয়, স্যার ওমেগা ক্রস আর হয়। টর্ক এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম এই দুইটার ক্ষেত্রে আর আগে হয়, লিনিয়ার রাশিটা পরে হয়। আর অন্য সবার ক্ষেত্রে লিনিয়ার রাশি আগে হয় আর পরে হয়, এটা মাথায় রাখবা। 48, একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার, ঠিক আছে? তো চক্রগতির ব্যাসার্ধকে আমরা কে দিয়ে প্রকাশ করি, তাহলে চক্রগতির ব্যাসার্ধ যদি 0.5 মিটার হয় এবং ভর যদি 10 কেজি হয়, তাহলে তার অ্যাঙ্গুল তার জড়তার ভ্রামক কত? মোমেন্ট অফ ইনার্শিয়া আই এম কে স্কয়ার হয়, আই ইকুয়ালস টু
তো 10 ইন্টু 0.5 স্কোয়ার, তো 0.5 হচ্ছে 1/2, তাহলে 1/2 স্কোয়ার করলে কত হয় 1/4, 10 ইন্টু 1/4 মানে হচ্ছে কত 5/2 মানে হচ্ছে 2.5 কেজি মিটার স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার। চক্রবর্তী ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি? কোন একটা ঘূর্ণনশীল বস্তুর জড়তার ভ্রামক যদি ওই বস্তু থেকে নির্দিষ্ট একটা দূরত্বে বস্তুর সম্পূর্ণ ভর রাখলে তার জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে সেই দূরত্বকে আমরা কি বলি? তোমার কি বলি? চক্রবর্তীর ব্যাসার্ধ বলি বা কে বলি। এই যে একটা অ্যাক্সিস, এর সাপেক্ষে বস্তুটা ঘুরতেছে, এই যে জড়তার ভ্রামক, আমি যদি সেই অ্যাক্সিস থেকে কে দূরত্বে একটা পয়েন্ট মাস রাখি এম ভরের, এটারও যদি জড়তার ভ্রামক সেম হয়, সেক্ষেত্রে এই কে এটাকে বলা হয় কি? চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ গাইরেশন। আচ্ছা, এখন দেখো দ্বন্দ্বের ভ্রামকের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? দ্বন্দ্ব বল মানে কি? একটা বল উপরের দিকে, একটা বল নিচের দিকে থাকবে, কাপল ফোর্স। তো এরা মিলে হচ্ছে একটা ঘূর্ণন গতি সৃষ্টি করবে, টর্ক সৃষ্টি করে, তাই না? এন্ড ঘূর্ণন অক্ষতা কত? অক্ষতা কোনটা? ঘূর্ণন অক্ষ হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, ঠিক আছে? ওকে, তো দ্বন্দ্বের ভ্রামক হচ্ছে বল গুণ দূরত্ব, এটাতে কোনো সমস্যা নাই। এই বলকে এই দূরত্ব দিয়ে গুণ করলে এফ গুণ ডি, তুমি কিন্তু কি পেয়ে যাবে? দ্বন্দ্বের ভ্রামক পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। ঘড়ি সমাবর্তী ঘূর্ণন সৃষ্টিকারী দ্বন্দ্বের ভ্রামক হলো ঋণাত্মক। ঘড়ি সমাবর্তী মানে কি? ক্লকওয়াইজ। তো এই অবস্থা করে লিখছি কেন? ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘূর্ণন সৃষ্টিকারী দ্বন্দ্বের ভ্রামক ঋণাত্মক। এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন। ক্লকওয়াইজ ঘূর্ণন হলে এইটা বড় বল হবে, ওটা উপরের দিকে হবে, এটা নিচের দিকে হবে। এটা হচ্ছে তখন দ্বন্দ্বের ভ্রামকের দিকটা কোন দিকে হবে? ইনটু পেজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে কোন দিকে হবে? এই রাইট হ্যান্ড রুল, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আউট অফ পেজ, ক্লকওয়াইজ হলে ইনটু পেজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আউট অফ পেজ, আর যদি ক্লকওয়াইজ হয় ইনটু পেজ। ইনটু পেজ ঋণাত্মক, আউট অফ পেজ ধনাত্মক, সো এটা ঋণাত্মক হবে। আচ্ছা, তারপর হচ্ছে মাত্রা সমীকরণ হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2। ml টি ইনভার্স 2 হচ্ছে বলের মাত্রা সমীকরণ, আর সেটাকে যদি আমি আবার l দিয়ে গুণ করি তাহলে আমি কি পাই? ml স্কয়ার টি ইনভার্স 2। তাহলে বলকে দূরত্ব দিয়ে গুণ করলে তো আমি কি পাচ্ছি? ভ্রামক পাচ্ছি বা টর্ক পাচ্ছি, তাহলে তো সিও সঠিক, তাহলে ডি হচ্ছে অ্যান্সার। ডি কি বলেছে? ঘূর্ণনক্ষের অবস্থানের উপর নির্ভরশীল না। ঘূর্ণনক্ষের অবস্থানের উপর বলের ভ্রামক বা টর্ক নির্ভর করে না, দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক নির্ভর করতেছে না। টোটাল টর্কটা কিন্তু সেমই থাকে। ঘূর্ণনক্ষ তুমি এখানে দাও ওখানে দাও, তুমি যেখানে ধরে নাও না কেন, টোটাল টর্কটা তুমি কি পাবা? সেমই পাবা, ঠিক আছে? কারণ তার ভ্যালোসিটি তো সেমই থাকে, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি সেমই থাকতেছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনও সেম থাকতেছে। আচ্ছা, কোন উক্তিটি সঠিক নয়? কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। বলের মোমেন্টামকে ভরবেগ বলে। বলের মোমেন্টামকে ভরবেগ বলে, এটা কি সঠিক? বলের মোমেন্টাম কি আবার? এই যেখানে বলা হলো কেন্দ্রমুখী বল হচ্ছে ক্রিয়া বল আর কেন্দ্রবিমুখী বল হচ্ছে প্রতিক্রিয়া বল। আচ্ছা, এই জিনিসটা আসলে ঠিক না আর কি। হ্যাঁ, আমি বলতেছি জিনিসটা নিয়ে, দাঁড়াও। বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলে বস্তুর ত্বরণ থাকে। হ্যাঁ, অবশ্যই থাকে। বৃত্তাকার পথে তুমি যদি সমদ্রুতিতে চলো, তোমার স্পিড সমান, কিন্তু তোমার গতির দিক কিন্তু স্পর্শক বরাবর চেঞ্জ হচ্ছে বারবার। তো দিক মান সমান কিন্তু দিক চেঞ্জ হচ্ছে, তার মানে কি তোমার ত্বরণ আছে। সো ডি হচ্ছে সঠিক। সমবেগে চলমান বস্তু ত্বরণ থাকে না, এটা তো আমরা জানি, সঠিক। বলের মোমেন্টামকে ভরবেগ বলে। বলের মোমেন্টাম বলতে কিছু নাই, ভরবেগের পরিবর্তনের হারকে বা মোমেন্টামের পরিবর্তনের হারকে বল বলে। আর বলের মোমেন্টাম না, বলের মোমেন্ট বলতে পারো। বলের মোমেন্টকে ভ্রামক বলে বা তোমার টর্ক বলে। বলের মোমেন্ট হচ্ছে কি? ভ্রামক বা টর্ক। বলের ভ্রামক, বলের মোমেন্টাম না, বলের মোমেন্ট, এখানে বলিছে মোমেন্টাম না। বলের মোমেন্টকে কি বলে? বলের মোমেন্টকে বলে হচ্ছে ভ্রামক।
বলের ভ্রামক, আর এই বলের ভ্রামকটা হচ্ছে বেসিক্যালি টর্ক, এটা তো আর ভরবেগ না। সো বি হচ্ছে ভুল, সাথে এও কিন্তু ভুল। হ্যাঁ, আসলে এরা তোমার ক্রিয়া প্রতিক্রিয়া বল না, ঠিক আছে? ক্রিয়া প্রতিক্রিয়া বল কখন হয়? যখন আমি এই বোর্ডকে ধাক্কা দিলে এই বোর্ডও সেম বলে আমাকে বিপরীত দিকে ধাক্কা দিবে, এই উল্টা দিকে পড়ে যাবে, আমি উল্টা দিকে চলে আসবো। একজনকে ধাক্কা দিয়ে আমি স্থির থাকতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, ক্রিয়া বল আমি ওর উপর দিছি, প্রতিক্রিয়া বল আমার উপর কাজ করছে, সিম্পল। কিন্তু কেন্দ্রবিমুখী আর কেন্দ্রবিমুখী বল কিন্তু এমন না। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল দুটোই সেম বস্তুর উপর ক্রিয়া করে। যে বস্তু ঘূর্ণনশীল, সেই ঘূর্ণনশীল বস্তুর উপর কেন্দ্রমুখী বল ক্রিয়া করে, কেন্দ্রবিমুখী বল ক্রিয়া করে, কিন্তু ডিফারেন্সটা কোথায়? একই সময়ে ক্রিয়া করে না। কোন একটা ঘূর্ণনশীল বস্তুর উপর যে মোমেন্টে কেন্দ্রমুখী বল ক্রিয়া করবে, ওই মোমেন্টে কেন্দ্রবিমুখী বল ক্রিয়া করা সম্ভব না, অ্যান্ড ভাইস ভার্সা। যে মোমেন্টে কেন্দ্রবিমুখী বল ক্রিয়া করবে, সেই মোমেন্টে কেন্দ্রমুখী বল ক্রিয়া করবে না, অ্যান্ড যে মোমেন্টে কেন্দ্রমুখী বল ক্রিয়া করবে, সেই মোমেন্টে কেন্দ্রবিমুখী বল ক্রিয়া করবে না। কেন? ফিজিক্স আমি ছোটো করে বলে দিই, যেহেতু লাস্ট কোয়েশ্চেন শেষ। ফিজিক্সে দুই ধরনের অবজারভার আছে, একটা হচ্ছে ইনার্শিয়াল অবজারভার, একটা হচ্ছে নন ইনার্শিয়াল অবজারভার। যখন কোনো একটা গতি একজন ইনার্শিয়াল অবজারভার দেখবে, ইনার্শিয়াল অবজারভার মানে কি? যে অবজারভারের কোনো ত্বরণ নাই। তো যখন কোনো একটা গতির বা ঘটনা কোনো একজন ইনার্শিয়াল অবজারভার দেখবে, তখন সে দেখবে যে বস্তু ঘূর্ণনশীল সেই বস্তুর উপরে সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল কাজ করতেছে। অন্য কোনো বল সে দেখবে না, কেন্দ্রবিমুখী বা এমন কোনো বলই দেখবে না। যদি কেন্দ্রবিমুখী বল প্রতিক্রিয়া বলই হইতো, তাহলে সেই বলটাও সে দেখতো। সেই বলটা সে দেখতেছে না কেন? কারণ এই দুটো বল একই সাথে প্রয়োগ করা সম্ভব না, দুটো ভিন্ন রেফারেন্স ফ্রেমে এই বলটা দেখতে পারে। তাহলে এরা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া না। ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া কিন্তু হলে সেম রেফারেন্স ফ্রেমে হইতো। এটা আসলে একটা ভুল ধারণা। আর যখন একজন নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে ওই ঘূর্ণনশীল বস্তুকে দেখবে, যখন একজন নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে ঘূর্ণনশীল বস্তুকে দেখবে, ধরো আমি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম মানে কি? যে রেফারেন্স ফ্রেমে ত্বরণ আছে। তো যখন একজন নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে কোনো একটা বস্তুকে দেখবে, সেই দেখবে ওই বস্তুর উপর কেন্দ্রবিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। সে কিন্তু সেন্ট্রিপেটাল ফোর্সটা দেখবে না, সে শুধুমাত্র সেন্ট্রিফিউগাল ফোর্সটা দেখবে বিপরীত দিকে, ঠিক আছে? তো দুইটা বল কিন্তু একসাথে প্রয়োগ হয় না, দুইটা বল হচ্ছে দুটো ভিন্ন রেফারেন্স ফ্রেম থেকে যখন আমি গতিকে অবজার্ভ করি, তখন ওই দুইটা বল আমি দেখি। দুইটা বল কখনোই একসাথে থাকে না। যেহেতু একসাথে থাকে না, যেহেতু একজন নির্দিষ্ট অবজারভার দুটো বলকে একই সাথে কখনো দেখতে পারে না, তার মানে কি? তার মানে হচ্ছে এই দুটো বল আসলে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া না। কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে না। ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া হলে ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করতো, এরা সেম বস্তুর উপরে ক্রিয়া করে কিন্তু ডিফারেন্ট রেফারেন্স ফ্রেমে। এই হচ্ছে বিষয়। তো এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। সো দ্যাটস অল ফর টুডে। আমাদের সাথে ক্লাসে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।